নিশি বিরাট বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রেস্টুরেন্টের মালিককে কান ধরে উঠবোস করাচ্ছে। নিশির হাতে একটা হকি স্টিক। নিশির পেছনে 10-15 জন ছেলে মেয়ে দাঁড়ানো। রেস্টুরেন্টের সাইনবোর্ড নামিয়ে সেটা ভেঙে ফেলা হয়েছে। ভালো খাবারগুলো এলাকা সব গরিব মিসকিনদের দিয়ে দিচ্ছে, আর খারাপ খাবারগুলো রেস্টুরেন্টের পাশে ডাস্টবিনে ফেলে দিচ্ছে তার লোকেরা। একটা চেয়ার আনলো বাদল। নিশি বসে চেয়ারটাতে। রেস্টুরেন্টের নাম নির্জনা ফুড কর্নার। মালিকের নাম রাজীব। রাজীব কান ধরে উঠবস করছে আর জোরে জোরে বলছে, আমি আর কখনো বাসি খাবার বিক্রি করব না। নিশি বলে, ওয়ে থাম, কতবার উঠবস করেছে রে? 217 বার আপু। রাজীব সাহেব, আপনি যে বিরিয়ানিতে গরুর মাংসের বদলে কুকুরের মাংস দেন, তারপর বাজারের তুলনায় অর্ধেক দামে বিক্রি করেন, সেই খবর আমরা কিন্তু অনেক আগেই পেয়েছিলাম। ভাবছিলেন আমরা জানতে পারবো না? দেশে থাকতে এই উপজেলাতে কোনো ক্রাইম চলবে সেটা তো হতে দেব না। জিশান, পুলিশকে কল করেছিলি? জি আপু, করেছি, ওরা আসলে বলে। গুড। আজকে থেকে এই রেস্টুরেন্ট বন্ধ। কাশেম মামার ফুচকার দোকান হবে এটা। ঠিক আছে আপু। আপু, এটা করিয়েন না, আমার বউ বাচ্চা আছে, ওরা কিভাবে থাকবে? এখান থেকে যা টাকা পেতাম সেসব দিয়ে সংসার চলতো। চুপ কর হারামি, ডাকামি করিস? এতক্ষণ তো লাথি পড়েছিল তোর গায়ে, এবার কিন্তু স্টিক দিয়ে পেটাবো। এমন করবেন না, টাকা লাগলে আপনাকে আমি দেব, তারপরও এমনভাবে বন্ধ করে দেবেন না। টাকার অফার করতে নিশি রেগে স্টিক দিয়ে পেটাতে যাবে রাজীবকে। তখনই পুলিশ আসলো। নিশি থেমে যায়। নিশির সাথে কুশল বিনিময় করে পুলিশ অফিসার রাজীবকে থানায় নিয়ে চলে যায়। রাজীব জিপে ওঠার সময় নিশির দিকে তাকিয়ে বলে, আপনি কাজটা ভালো করলেন না, সময় মতো আমিও এটা ফেরত দেব। নিশি মুস্কি হাসি দেয়। কয়েক মিনিটের মধ্যে পুরো রেস্টুরেন্ট খালি করে দেয় নিশি। আসলে রাজীব রেস্টুরেন্টের খাবারের মধ্যে ভেজাল মেশাতো। গরুর মাংসের বদলে কুকুরের মাংস দিত। ভালো মাছের জায়গাতে অর্ধ পচা মাছের তরকারি বিক্রি করত। আর মিষ্টিগুলোতে মাছি বসেই থাকতো সবসময়। এই জন্য নিশি এসে সবকিছুই নষ্ট করে দিয়েছে। কাশেম মামার ফুচকার দোকান সাইনবোর্ড টাঙানোর জন্য নিশি মই নিয়ে দোকানের সামনে ছাদে আসে। মইয়ের ওপরে দাঁড়িয়ে সাইনবোর্ডটা ঠিকঠাক করছে। নিচে বাদল মই ধরে আছে। একটা অটো আসে সেখানে। জায়গাটা অটো বা রিক্সা স্ট্যান্ডও বলা যায়। অটো থেকে এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটা ছেলে নামলো। জিসান বাদলকে ডাক দেয়। মারিয়া মেয়েটা মই ধরতে আসবে, কিন্তু তার আগেই মই থেকে পিছলে নিশি ধম করে নিচে পড়ে যায়। কিন্তু উঁচু থেকে পড়ার পরও নিশির কিছুই হয় না, বরং বেশ আরাম পেয়েছে। এমন সময় আহ আহ শব্দ করে কে যেন কুকিয়ে উঠল। নিশি দ্রুত উঠে দাঁড়ায়। তাকিয়ে তাকে পাওয়ার চশমা, উস্কো খুস্কো চুল, মুখে দাড়ি গোফের বালাই নেই, তবে মুখের একদম নিচে কয়েকটা ছোট ছোট দাড়ি রেখে দেওয়া একটা ছেলে পড়ে আছে মাটিতে। নিশি চমকে ওঠে। উঁচু থেকে পড়েছে কেন তার কোথাও লাগেনি। এতক্ষণে বুঝতে পেরেছে সে, কারণ নিশি উঁচু থেকে ছেলেটার উপরেই পড়েছে। ছেলেটা কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ালো। নিশির দিকে না তাকিয়ে গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, সাবধানে কাজ করতে পারেন না? যেটা পারবেন না সেটা কেন করবেন? নতুবা চোখ মেলে করবেন। কানা হয়ে কাজ করলে অন্যের যে অসুবিধা হয় সেটা নিশ্চয়ই আজকে দেখলেন। পারলে আমার থেকে একটা চশমা নিয়ে যাবেন। ছেলেটা কথাগুলো বলেই থামলো। কনুইতে বেশ খানিকটা কেটে গেছে। ছেলেটা সেখানে বারবার ফু দিচ্ছে। কিন্তু ছেলেটার জ্ঞান শুনে নিশির লোকেরা দৌড়ে এগিয়ে আসে ছেলেটাকে মারার জন্য। কিন্তু নিশি সাথে সাথেই বাধা দেয়। ছেলেটার দিকে তাকায়। ছেলেটা কপাল থেকে চুলগুলো সরিয়ে সামনে নিশির দিকে তাকায়। নিশি বলে, সরি, পা পিছলে মই সহ পড়ে গিয়েছি। দেখে শুনে কাজ করবেন। যদি এখানে অন্য কেউ হতো না, কানের নিচে 2-4টা চর বসিয়ে দিতাম। নিজে যেটা পারবেন না সেটা করার কোনো মানেও নেই। ওই তুই কে রে? আমাদের ম্যামকে জ্ঞান দিচ্ছিস? তোকে কিন্তু পিটাবো বলে দিলাম। চুপ কর। তুই কোথায় গিয়েছিলি মই ছেড়ে?
মইটা সরে যাওয়াতেই তো পিছলা খেয়েছি। সরি আপু। যাই হোক, নিশি সামনে তাকায়, ছেলেটা নেই তার সামনে, সে হাঁটা ধরেছে। নিশি ছেলেটার দিকে তাকিয়ে থাকে। জিসান এসে বলে, আপু কি হয়েছে? ছেলেটা কে রে? আগে তো এলাকাতে দেখিনি। জানি না, মনে হয় নতুন আসছে। দেখতে কিন্তু হেভি সুন্দর। ছেলেটার হাতে অনেকখানি কাটছে। যাই হোক, বাদ দে। ফুচকার দোকান আজকের মধ্যেই সাজাবি। আজকে সন্ধ্যা থেকেই ফুচকা শুরু। কাশেম মামা, এবার তো খুশি আপনি? তোমাকে যে কি কইরা ধন্যবাদ দিমু হেইডা আমার মাথায় আইতাছে না মা। তাই আল্লাহ দেখো তোমারে বহুত ভালা কিছু দিবে। আচ্ছা হয়েছে, এবার থেকে যেন আর আপনি আপনার ছেলে মেয়েকে কাজে না পাঠান। পড়াশোনা করাবেন আর আন্টির চিকিৎসা করাবেন। দোকানের ভাড়া কিন্তু ঠিকমতো দিয়ে দেবেন জায়গার মালিককে। এলাকাতে তেমন ফুচকার দোকান নেই, সুন্দরভাবেই চালাবেন। ঠিক আছে মা, তুমি যা কইবা তাই হইব। ওই, কাজ শেষ করে দ্রুত চলে আয়। নিশি চলে যায়। কাশিম রোজ বিকালে রাস্তার পাশে ফুচকা ঝালমুড়ি বিক্রি করত, কিন্তু এলাকার কিছু পাতি মাস্তানেরা রোজ রোজ কাশিমের থেকে টাকা কেড়ে নিয়ে যেত। তবে যাওয়ার আগে দোকানের সব কিছু নষ্ট করেও যেত। এসব নিশির কাছে বিচার দেওয়ার পর ওই ছেলেগুলোকে পিটিয়ে হাসপাতালে পাঠায় নিশি। আর এখন তো কাশিমের জন্য একটা দোকানও ঠিক করে দিয়েছে নিশি। কলিং বেলের শব্দ হয়। জেরিন এসে দরজা খুলে দিল। জেরিন দরজার সামনে ধুলোয় জড়ানো কাপড় চোপড় পরে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা বারবার কনুইতে ফু দিচ্ছে। কনুইটা বেশ খানিক কেটেছে। জেরিন দেখে বলে, এখন মাপ করেন, কিছুই দিতে পারবো না। আগে দেখতাম বয়স্ক ফকির আসতো, কিন্তু এখন দেখি ইয়ং ফকিরও আছে বাড়িতে। কি দিনকাল আসলো রে। কি? আমি ফকির? কে আসলো রে জেরিন? ঘরের ভেতর থেকে জামিলা কথাটা বলল। জেরিন চিৎকার দিয়ে বলে, মা, একটা ইয়ং ফকির আসছে, দেখে যাও, দেখলেই তুমি অবাক হবা। জামিলা মেয়ের কথা শুনে দ্রুত দরজার কাছে আসে। দরজার বাহিরে ছেলেটাকে দেখেই জামিলা বলল, আরে নিলয়, চলে এসেছো? এই অবস্থা কেন তোমার? তুমি চেনো ওনাকে? গাধি, এটা তোর টিচার, আবার তোর বাবার কলেজের ছেলে। হায় হায়, আমার টিচার উনি, কিন্তু এমন কেন? আগে কিছু বলার সুযোগ দিন। আগে ভিতরে আসো বাবা। নীলয় ভেতরে আসে। জেরিন তো লজ্জায় দূরে সরে দাঁড়ায়। হোম টিচারকে শুরুতেই অপমান করলো সে। বেশ লজ্জা পাচ্ছে জেরিন। জামিলা বলে, এবার বলো তো কি হয়েছে? আসলে আন্টি, আপনাদের এলাকায় যে 4 রাস্তার মোড় আছে না, ওখানে নেমে অটোর ভাড়া দিয়ে এদিকে আসছিলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমার উপরে ধম করে পড়ে। আমি নিচে পড়ি রাস্তার উপরে। রাস্তার যত ধুলো সব আমার গায়ে। দেখুন না, কনুইটাও কেটে গেছে রাস্তা ইটের টুকরোতে। কি বলো? এটা তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট। তা মেয়েটা কি আকাশ থেকে পড়লো নাকি? হুম, আগে জানতাম আকাশ থেকে বৃষ্টি পড়ে, এখন ছেলেদের গায়ের ওপরে মেয়েরাও পড়ে। চুপ থাক, খালি পাকনা পাকনা কথা শিখেছিস। থাপড়িয়ে তোর দাঁত বের করা আমি বন্ধ করব, বুঝেছিস? আসলে মেয়েটা একটা দোকানে সাইনবোর্ড টাঙাচ্ছিল, মই থেকে পিছলে আমার উপরে এসে পড়ে। ও তাই বলো। আচ্ছা দাঁড়াও, আমি স্যাভলন এনে দিচ্ছি। তুমি কাটা জায়গা পরিষ্কার করে আসো, ওই দিকে ওয়াশরুম আছে। ঠিক আছে আন্টি। নীলয় ওয়াশরুমে চলে যায়। জেরিন মুখ টিপে টিপে তখনও হাসছে। প্রথম দিন পড়াতে এসে এইরকম অবস্থা, বাকি দিন তো পড়েই আছে। জামিলা বেগম জেরিনকে আরও একটা ঝাড়ি দেয়। ঝাড়ি খেয়ে জেরিন মুখ বন্ধ করে। কিছু সময় পর নিলয় বের হয়। জামিলা স্যাভলন এনে দিয়েছে। নিলয় স্যাভলন লাগিয়ে সেখানে মলম দিল। তারপর উঠে বলে, আন্টি আজকে থাক, আজকে পড়াবো না। এমন অবস্থাতে পড়াতে পারবো না, অন্যদিন আসবো। চলে যাবা? সপ্তাহে 4 দিন পড়ানোর কথা, আর আমি এই এলাকাতে এসে উঠেছি। মোড় থেকে গাড়িতে 10 মিনিটের হাঁটার রাস্তা। পরশু আসবো। আচ্ছা ঠিক আছে, তা কিছু খেয়ে যাও, খালি পেটে যেও না। না থাক, আসছি আজকে। নিলয় আর দাঁড়ায় না, বাড়ি থেকে বের হয়ে চলে আসে। নিলয়ের খুব রাগ লাগছে। স্টুডেন্টের সামনে কেমন একটা লজ্জাতে পড়তে হলো তার। সব হয়েছে ওই মেয়েটার জন্য। পড়বি পর, রাস্তায় পর, তা না নিলয়ের ওপর এসেই পড়তে হলো। নিলয় বিরক্ত হলেও সেসব নিয়ে আর ভাবে না।
নিশি বসে আছে চেয়ারে। কালো কাচের টেবিলের বিপরীতে বসা আয়াস সাহেব সিগারেট খাচ্ছে। নিশির দিকে তাকিয়ে বলে, সামনে এমপি নির্বাচন, দলীয় পার্টি থেকে যারা দাঁড়ায় তারাই পাশ করে, বিপরীত দলের কেউ দাঁড়ালে সে মারা যায়। আমি মেয়র হয়েছি, তোমাকে চেয়ারম্যান বানিয়েছি, এবার কিন্তু এমপি নির্বাচনে আমি এমপিতে দাঁড়াচ্ছি। মনে রেখো, এমপি আমাকে হতেই হবে। চিন্তা নেই আঙ্কেল, আমি আছি তো। এমপি পলাশ কিন্তু পরপর 4বার এমপি পদে আছে। সেটা তো থাকবেই। সরকার যদি 25 বছর ধরে দেশের ক্ষমতার আসনে বসে, তাহলে যে কাউকে দলের পক্ষ থেকে বারবার নির্বাচিত করবে। ভোট কেন্দ্রে কিন্তু কোনো জনগণকে প্রবেশ করতে দেয় না ওরা। তুমি কিন্তু এবার সব ব্যবস্থা করবে। চিন্তা নেই আঙ্কেল, কালো রাতের শেষে যদি দিনের আলো আসতে পারে, তাহলে রাত কখনো লম্বা হতে পারে না। রাতের আধারে যদি শেয়ালের শব্দ দূর থেকেও শোনা যায়, তাহলে সিংহের গর্জনও কম নয়। অপেক্ষা করুন দিনের আলোর। তবে টাকা লাগবে অনেক। যারা জোর দেখায় তারা টাকার কাছে দুর্বল। চিন্তা নেই, টাকার ব্যবস্থা করে দেব। তাহলে ধরে নেন আপনি এমপি। নিশি কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নিশি এতক্ষণ তার বাবার বড় ভাইয়ের সাথে কথা বলছিল। নিশি তার চাচার খুব কাছের আর আদরের মানুষ। আয়াস সাহেব নিজের সন্তানদের থেকেও নিশিকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিশি তার খুবই আদরের একজন, বিধায় নিজের ছেলেকে রেখে নিশিকে এই ইউনিয়নে চেয়ারম্যান বানিয়েছে। তিনি এই উপজেলার মেয়র, রাজনীতিতে বেশ দক্ষ, কিন্তু ডিএস লীগ বছরের পর বছর এই দেশে ভোট চুরি করে শাসন করছে। আর তাই নিশির ব্রেনে রাজনীতির পোকা ঢুকিয়ে ডিএস লীগের বিপরীতে আয়াস সাহেব রাজনীতি করে থাকে। তার ক্ষমতাও যে কম তা নয়, তবুও বারবার এমপির কাছে সে পরাজিত হচ্ছে। নিশি পার্টি অফিস থেকে বের হয়ে ওর লোকদের কাছে আসে। চেয়ারম্যান হলে কি হবে, নিশির সাথে লোকজনের অভাব নেই। এমনিতে দেখতে যথেষ্ট সুন্দরী, আর রাজনীতি মাইন্ডের লোক তো। যে ছেলে প্রপোজ করে তাকেই দলে টেনে নেয়, পিছনে ঘোরায়, তারপর আপু বনে যায় সময় সুযোগ বুঝে। এই জন্য ফ্রিতে বলা যায় সব ছেলেরা নিশির পেছনে থাকে। তবে নিশি কিন্তু চেয়ারম্যান হয়ে বেশ নামডাক করে ফেলেছে। এমপির থেকেও নিশি 2 উপজেলাতে বেশ পপুলার। তার কারণ তো সকালেই ঘটল। এলাকায় যত লয়াল কোয়ালিটির মানুষ আছে সবাই নিশি বলতে ছুটে আসে। এই জন্য সে পরপর 2বার চেয়ারম্যান হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতে। পলাশের পরিবারে কে কে আছে রে? 2টো ছেলে আর একটা মেয়ে। দুটো ছেলের মধ্যে বড় ছেলেটাকে? বড় ছেলে কোথায় থাকে জানে না কেউ, তবে শুনেছি দেশের বাইরে থাকে। তবে ছোট ছেলেটা বেশ হাবুগুবা আছে। আপনার সাথে সেম ইয়ার হবে ছোট ছেলে। ও, ওটাকেই টার্গেট কর। সে যেন আমাকে প্রপোজ করে। ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলে সেটাকে তুলে নিয়ে গুম করে দে। আর যদি না থাকে, তাহলে খেলাটা আমি খেলবো। আর এমপির মেয়ের সাথে জিশান লাইন মারা শুরু কর। আমি? হ্যাঁ, কেন? ছেলে হয়েছিস কি করতে? একটা মেয়েকে পটাতে পারবি না? না মানে আসলে। শালা, যা ভাগ, হাতে চুড়ি পড়বি এখন থেকে। না না, পারবো, মেয়েটাকে পটাবই। গুড, কিন্তু ভালোবাসবি না, প্রেম দেখাবি, প্রেমে পড়বি না। যদি পড়েছিস তাহলে কিন্তু তোকে তুলে এনে পিটাবো। মেয়ে যেন তোর প্রেমে হাবুডুবু খাই। চল কাজে নেমে পড় সবাই। নিশির প্ল্যান হলো এমপি পলাশের দুর্বলতাকে আগে টার্গেট করা। তারপর আয়াস সাহেব ফোন হাতে নিয়ে বসে আছে। কতক্ষণ পায়চারি করেও অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। হঠাৎ টুম করে একটা মেসেজ আসলো, একটা ফাঁকা নাম্বার থেকে মেসেজ। নাম্বারটা কার জানে না আয়াস সাহেব, তবে এটাই হলো আয়াসের টাকার মেশিন। কারণ ব্ল্যাঙ্কৃত নাম্বারটি একজন হ্যাকারের, যার নাম এনিমাস। আপনি মনে হয় আমাকে স্মরণ করেছেন। সেই নাম্বার থেকে ইংরেজিতে লেখা একটি বাক্য আসলো। আয়াস সাহেব মুচকি হাসে। তখনই আরও একটা মেসেজ আসে তার ফোনে। মুচকি হাসির মানে আমি জানি। তুমি জানো আমি হাসছি কেন? জানবো না কেন? আপনার পার্টি অফিসে 4টে সিসি ক্যামেরা, যার মডেল ও বিল্ড নাম্বারও বলে দিতে পারি। আর সেই ক্যামেরার আওতায় যারা যুক্ত মানে হলো যারা ক্যামেরার সামনে আসে, আমি তাদের কেউ জানি। তা মিস্টার হ্যাকার, তুমি যে অন্যায় করছো, সিসি ক্যামেরা হ্যাক করে কত পার্সোনাল জিনিস জেনে ফেলছো। হ্যাক জিনিসটাই তো চুরি, তাহলে মানবতা দেখিয়ে কি হবে? মনে রাখবেন, কোনো হ্যাকার কারোর সাথে বন্ধুত্ব করলে সেখানে হ্যাকারের ফায়দা আছে। তাহলে তুমি আমাকে ফায়দা ছাড়াই উপকার করছো কেন? কত টাকা লাগবে? তুমি কথা এড়িয়ে যাও, যতবারই জিজ্ঞেস করি। কি চাও? কে তুমি? কেন উপকার করো?
তখনই কথা এড়িয়ে যাও, অথচ আমি টাকার সংখ্যা বলবো, তুমি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, যেটার পাসওয়ার্ডও তুমি জানো। কি সমস্যা তোমার? সময় নেই, জলদি বলেন। 1 কোটি। আর কোনো রিপ্লাই আসে না অ্যানিমাসের থেকে। আয়াজ সাহেব ভাবতে বসে, সে কে? সে ছেলে নাকি সে মেয়ে? এত বড় হ্যাকার হয়ে সে তাকেই কেন উপকার করে? নিশি ফুচকার দোকানের সামনে বসে আছে। এটাই এখন ওদের আড্ডার স্থান, বা বলা যায় নিশির জন্য এটাই চেয়ারম্যান অফিস। নিশি বিচার করতে বসেছে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে না আর। মেয়েটা চলে যেতে চায় ছেলেটার থেকে। ছেলেটার দাবি তার বউ পরকীয়া করে বলেই চলে যাবে। এই বিচার শেষ করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। নিশি বসে চা খাচ্ছে। এমন সময় একটা অটো এসে থামলো সেই দোকানের সামনের রাস্তায়। অটো থেকে সেই দিনের ছেলেটা মানে নিলয় নামলো। ভাড়া মিটিয়ে সামনে তাকায়। ফুচকার দোকান দেখতে পায় নিলয়। নিশি দেখে সেদিনের সেই ছেলেটা। নিশি দ্রুত এগিয়ে আসে, পিছন থেকে নিলয়কে ডাক দেয়। ওই ছেলে, চশমিশ, হুম। আমাকে চিনতে পারছেন? না। আমাকে চিনো না তুমি? হাই হাই, কি বলো, সত্যি চিনো না? না, চেনা দরকারই বা কি? সেদিনের যে মেয়েটা উপর থেকে পড়লো তোমার উপরে, ব্যথা পেলে, হাত কাটলে। হুম। কি হুম? দেখি হাত কাটার কি অবস্থা? লাগবে না। কি আজব, লাগবে না কেন? আমি সরি বলতে পারিনি সেদিন, এখন সরি বলতে এলাম। দরকার নেই। আরে আজব তো, এমন গম্ভীর উত্তর কেন? কি সমস্যা? হ্যাঁ, এলাকায় নতুন নাকি? দেরি হয়ে যাচ্ছে, বাই। নিশিকে এক প্রকার পাত্তা না দিয়ে নিলয় হাঁটা ধরে। নিশি কোমরে হাত দিয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। জিসানটা দৌড়ে আসে নিশির পাশে। নিশি রাগী মুখ দেখে বলে, কি হয়েছে আপু, রেগে গেলে যে? ছেলেটাকে চিনিস? হ্যাঁ, সেদিনের ছেলেটে। আমাকে নাকি সে চিনেই না। হাস্যকর, 2 থানার বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষরা আমাকে চেনে, আর সে নাকি আমাকে চেনেই না। কত ফাও কথা। আমার মনে হয় ছেলেটা নতুন, আগে তো কখনো এখানে দেখিনি, আর দেখে তো মনে হচ্ছে না এই শহরের কেউ। আমারও তাই মনে হয়। থাক, বাদ দে। জিশান, তোর কি খবর? একটা প্ল্যানিং করেছি, সেটা হলো এমপির মেয়ে রিয়ার সামনে আমার অনেক ইনোসেন্ট শাস্তি হবে, পরোপকারী হতে হবে। খোঁজ নিয়ে দেখলাম মেয়েটাও বেশ পরোপকারী, বাড়ি কাজে লোকদের সাথে অনেক ভালো ব্যবহার করে, রাস্তাঘাটে কোনো গরিব দেখলে কোনো না কোনোভাবে উপকার করে। বাহ, এই মেয়েটা তো দেখি তার বাবার পুরো উল্টো। ওর বাবা ঠিকই জনগণের টাকা মেরে অ্যাকাউন্ট ভর্তি করে, আর তার মেয়ে ভালো কাজ করে বেড়ায়। এখন করণীয় কি তোর? এই রাস্তা দিয়ে রিয়া স্কুটি নিয়ে পড়তে যাবে। কাশেম মামার ফুচকার দোকান থেকে কালকে ফুচকা নিয়েছিলাম, আজকেও নেবে বলে জানিয়েছিল। এখন আমাদের কয়েকটা ছেলে সেই সময় কাশেম মামার থেকে টাকা চাইবে জোর করে। আমি সেই সময় গিয়ে ওই ছেলেগুলোকে বাধা দেব, প্রয়োজনে আমাকে 2-4টে চড় দেবে তারা, বাকিটা আমি ম্যানেজ করব। ওয়াও, তুই তো দেখি মেয়ে পটাতে ওস্তাদ রে। তাহলে শুরু কর। ওই বাদল, পোলাপান রেডি কর, দূর থেকে আমরা দেখব। ওকে আপু, রেডি করছি। ওরা ওদের মতো প্ল্যান শুরু করে। কলিং বেল বাজায় নিলয়। 1 মিনিটের ভেতরে দরজা খোলে জেরিন। জেরিন নিলয়কে দেখে মাথাটা নিচু করে শ্রদ্ধা প্রদান করে ভেতরে রাখলো। নিলয় ভেতরে চলে যায়। জামিলা বেগম সোফাতে বসে আছে। এই সময়টাতে বাড়িতে তারা দুজন আর কাজের লোক ছাড়া কেউ থাকে না। এত বড় বাড়িটা ফাঁকাই থাকে বলা যায়। নিলয়কে দেখে জামিলা বলে, আসছো বাবা, আজকে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, সব কিছু ঠিকঠাক আছে। তবে আজকে সেই মেয়েটা আসছিল সরি বলতে। তারপর? কথা না বলে চলে আসছি। মেয়েদের সাথে কথা বলতে কেন যেন ইচ্ছে করে না। সে কি বলো, আমার মেয়ের সাথে কথা বলবে না? তাহলে পড়াবে কিভাবে? সে তো আমার স্টুডেন্ট, সমস্যা নেই। আমি ছাত্রীকে নিজের বোনের মতো দেখি। নিলয়ের কথা শুনে জেরিনের মুখটা কেমন শুকিয়ে যায়। হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। বাঁকা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে জেরিন। জামিলা বলে, ভালো ছেলে তুমি, আমি জানি। তোমার আঙ্কেল তো সব সময় তোমার কথা বলে। আচ্ছা যাও, ঘরে পড়ার টেবিল আছে, পড়াতে যাও। ঠিক আছে আন্টি। নিলয় জেরিনের পিছু পিছু রুমে আসলো। রুমটা সুন্দর। বিছানাতে, টেবিলে, দেওয়ালে টেডি পুতুলে ভর্তি। নিলয় পড়ার টেবিলে এসে বসলো। জেরিন নিলয়ের সামনে বসতেই নিলয় বলে, শুনেছি তুমি নাকি ম্যাথে বেশ দুর্বল। ম্যাথ জিনিসটা আসলে কঠিন কোনো সাবজেক্ট নয়। ম্যাথ হলো সিম্পল একটি টপিক। ধরো তুমি কোনো দূরের এলাকাতে যাবে, যদি হেঁটে যাও তাহলে কষ্ট হবে, অনেকটা সময় লাগবে। কিন্তু তুমি যদি কোনো যানবাহনে যাও তাহলে সময় কম লাগবে এবং কষ্টও হবে না।
তেমনি ম্যাথটাও হলো একই রকম বিষয়, অর্থাৎ ম্যাথটা হলো সেই নির্দিষ্ট এলাকা, আর রাস্তাটা হলো সূত্র, আর পায়ে হাঁটাটা হলো তোমার চিন্তাভাবনা, ভয়ের কারণ, আর যানবাহন হলো তোমার সূত্রকে আয়ত্ত করে দ্রুত ম্যাথকে শেষ করার মাধ্যম। তুমি টিচার, আজকে প্রথম দিন, এত পড়তে ভালো লাগে না, একটু গল্প করি। আপনার নামটা তো বললেন না। তোমার বাবা আমাকে নিয়ে গল্প করে তোমাদের বাসায়? নামটা নিশ্চয়ই অজানা নয় তোমার? না মানে আসলে আমার নাম বলি। তোমার নাম জানি। ম্যাথ শুরু করো। জেরিন রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় সেসবে পাত্তা না দিয়ে জেরিনকে পড়ানো শুরু করে। প্রথম দিনই 10টা ম্যাথ করায় নিলয়। তার পড়ানোর ধরন একদমই আলাদা। জেরিন অনেকটাই ম্যাথ পারছে। এইভাবে 1.5 ঘন্টা পড়ানোর পর নিলয় বের হয়। তারপর রিয়া আসছে ফুচকার দোকানে। জিসানের প্ল্যান অনুসারে 5টা ছেলে রেডি হয়ে থাকে। রিয়া ফুচকার অর্ডার দিতে দোকানের সামনে দাঁড়ালো। এমন সময় 5টা ছেলে এসে কাশেকে বলে, ওই মামা, নতুন দোকান দিছো, জানালে না যে? তা আমাদের কথা মনে আছে? এই জায়গাতে দোকান দিছো, আমাদের চা পানি খাওয়ার টাকা দিলা না, সেটা তো হবে না মামা। বাজান, আমি তো গরিব মানুষ, 2 টাকা হয় ফুচকা বেচা, সংসার চলে কোনো রকমে, তোমাকে টাকা কেমনে দিমু? সেটা তো বললে হবে না মামা, টাকা লাগবে। ওই 10,000 টাকা দিয়ে বলছি। 10,000? 1,000 টাকাও বিক্রি করতে পারিনি। চুপ কর, ওই ডয়া থেকে টাকাগুলো তুলে নিয়ে আয়। এমন করো না তোমরা, কেউ কি নাই? এদের থেকে বাঁচাও আমারে। রিয়া এগিয়ে আসতে থাকে, কিন্তু তার আগে আরও দ্রুত জিসান দৌড়ে আসে সেদিকে। জিসান এসে তুহিনকে মারতে যাবে, তার আগে তুহিন ধপ করে মাটিতে পড়ে গেল একটা ঘুষি খেয়ে। কি হলো এটা? কে মারলো? জিসান তো যেতেই পারেনি। আর জিসানের পেছনে তো রিয়া। তাহলে তুহিনকে মারলো কে? সবাই সামনে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে। 4টে ছেলের গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। ছেলেগুলো দৌড়ে চলে যায় সেখান থেকে। জিসান অবাক, নিশিও অবাক হয়। তবে রিয়া খুশি হয়ে নিলয়ের দিকে এগিয়ে আসে, কিন্তু তার আগে নিলয় সেখান থেকে চলে যায়। জিসান দ্রুত চিৎকার করে বলে, কি সমস্যা আপনাদের? একটা মানুষ বিপদে পড়লো আর কেউ এগিয়ে এলেন না। এলাকাতে চাঁদাবাজিতে ভর্তি হয়েছে, আমরা কি শান্তিতে বাঁচতে পারবো না? কাশেম মামা, এরপর কখনো যদি এমন সমস্যায় পড়েন আমাকে জানাবেন। আমি থাকতে এলাকাতে অশান্তি হোক, এটা হতে দেব না। জিসানের কথা শুনে রিয়া ঘুরে জিসানকে দেখে। জিসান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে রিয়া জিসানকে দেখেছে, এটাই কাজে লাগবে। কিন্তু নিলয়? ধুর, একদম সাজানো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। এই ছেলেটা কোথা থেকে আসলো রে? বেশ তো চলছিল, কিন্তু মাঝখান থেকে ছেলেটা এসে নষ্ট করলো সব। সেই নতুন ছেলেটা না? আচ্ছা বাদ দে, কালকে দেখা যাবে। ওই আমি যে আমার ছোট বোনের জন্য টিচার খুঁজতে বলেছিলাম, তোরা খুঁজিসনি? টিচার পাওয়া যাচ্ছে না, কি করব? বাদ দে। আয়াস সাহেব অ্যাকাউন্ট চেক করে। সত্যি সত্যি সেখানে 1 কোটি টাকা চলে এসেছে। কিন্তু কিভাবে? এনিমাসের মাধ্যমে টাকাগুলো এসেছে আয়াস সাহেবের অ্যাকাউন্টে। কিন্তু এই এনিমাসটা কে? আয়াস সাহেব টিভি অন করে। হেডলাইন দিয়ে প্রতিটা নিউজ চ্যানেলে খবর পাবলিশ হচ্ছে। আবারও সেই এনিমাস হ্যাকারের আবির্ভাব ঘটেছে। এবার অর্থমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা হ্যাক হয়ে গেছে। কিন্তু হ্যাকার শুধু টাকা হ্যাক করেনি, অর্থমন্ত্রীর বিরাট বড় কালো টাকার অ্যাকাউন্টগুলোকে এক্সপোজ করে দিয়ে গেছে। তদন্ত কমিটি দুদক এখন অর্থমন্ত্রীর বাড়ি ঘেরাও করে টাকার হিসেব খতিয়ে দেখছে। এনিমাস এই দিয়ে পরপর 3 জন বড় পদের মন্ত্রী কালো কোটি কোটি টাকার হিসেব এক্সপোজ করলো পাবলিকের সামনে। সরকার নিউজ রিপোর্টার থেমে যায়। 10 সেকেন্ড পরে স্ক্রিনে ভেসে ওঠে একটা কালো অন্ধকার জায়গা। দেখে বোঝা যাচ্ছে এটা একটা কবরস্থান। এই কবরস্থানের পাশে একটা চেয়ার রাখা। চেয়ারে একজন কালো কাপড় পরে, মুখে হ্যাকার মাস্ক পরে বসে আছে কেউ একজন। কাপড়ের ওপরে ইংরেজিতে লেখা এনিমাস দ্য হ্যাকার। এনিমাস ক্যামেরার একদম কাছে এসে বলে, হ্যালো এভরি পিপল, আই অ্যাম এ হ্যাকার, মাই নেম ইজ অ্যানিমাস। আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনারা যারা সাধারণ জনগণ তারা সবাই একটা করে ব্যাংক অ্যাকাউন্ট করুন। দেশের মন্ত্রীরা যারা জনগণের টাকা মেরে কোটি কোটি কালো টাকা জমিয়েছে, তাদের টাকা আমি সেসব অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, যেন কেউ আর গরিব থাকবে না, যেন কেউ টাকার অভাবে চিকিৎসাহীনতায় মারা না যায়। এরপরের টার্গেট স্বরাষ্ট্রমন্ত্রী। হা 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 হা। ভয়ঙ্কর একটা হাসিতে এনিমাস আবার টিভির স্ক্রিন থেকে হারিয়ে যায়। আগে নিউজ আবার সামনে আসে। বলা হয়, দর্শক, আপনারা দেখছিলেন এনিমাস কত বড় একটা হ্যাকার।
সে এইমাত্র প্রতিটা টিভি চ্যানেল হ্যাক করে সামনে এসে নিউজ দিয়ে গিয়েছে। আপনারা সাবধান থাকুন, সন্দেহ হয় এমন কাউকে ধরিয়ে দিন। আয়াস সাহেব টিভি অফ করে। অ্যানিমাসের কথা ভেবে বুকটা কেমন কেঁপে ওঠে তার। অ্যানিমাসকে তার সাথে বা বন্ধুত্ব করলো কেন? নিশে পায়চারি করছে, কিন্তু আজকে নিলয়ের কোনো খোঁজ নেই। এই ছেলেটা আজকে আসলে অনেক মার খাবে, কিন্তু নিলয়ের পাত্তা নেই। নিশে জানে না নিলয় একদিন বাদে একদিন পড়ায়। আজকে নিলয়ের পড়ানো বন্ধ। নিশে পায়চারি করছিল, এমন সময় হানিফ নামের একজন রিক্সা চালক নিশির সামনে এসে দাঁড়ায়। নিশি কিছু বলার আগে হানিফ নিশির পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। নিশির লোকেরা দৌড়ে আসে সেদিকে। হানিফ কাঁদতে কাঁদতে বলে, মা, আমার মায়েরারে আইনা দেন। ওরা আমার মায়েরারে লাশ দেয় না, কয় লাশ দেওয়ান লাই যাইব না। লাশ নিতে হইলে এমপির লিখিত কাগজ লাগবো, নয়তো টেকা লাগবো 20 লাখ। আমার অসুস্থ মায়েরারে দিছিলাম হাসপাতালে ভর্তি কইরা। এইটুকানি পেটে ব্যথা হয়েছিল, অ্যাপেন্ডিক্সের না কিসের যেন ব্যথা কয়, ওইটা হয়েছিল। তারপর আমার কয় টাকা জমা দিতে, অপারেশন করাইতে হবে। আমি কই কত টাকা? বলে 1.5 লাখ টাকা। বলি পেটের ব্যথার লেগে এত টাকা কেন দিতে হইব? বলে অবস্থা গুরুতর, টাকা না দিলে হইব না। নিজের একটুখানি জমি আছিল, ওইটা বন্ধক রাইখা টাকা নিয়ে জমা দিছি। 1 ঘন্টা পর কয় আমার মাইয়া মারা গেছে। ওরা আমার বাচ্চা মাইয়াটারে মাইরা ফেলাইছে। সেই ক্লাস 6 পড়তো, আমার মাইয়াটা মরেনি, ওরা মাইয়ার মেরে ফেলছে। এখন আমার মাইয়ার লাশ দিতে চায় না, কয় টাকা লাগবো। আপনি আমার মেয়ে লাগেন, আমার মাইয়াটারে আইনা দেন। আমার মেয়ের লাশ দেয় না ওরা। হানিফের কথা শুনে সেখানে থাকা সবাই অবাক। সামান্য অ্যাপেন্ডিক্সের ব্যথার জন্য 1.5 লাখ টাকার অপারেশন কিভাবে হয়? নিশি হানিফকে উঠায়, জিজ্ঞাসা করে, কোন হাসপাতাল? ওই যে বাজারে ওই পাশে মেইন শহরের মাঝখানে ইংরেজিতে লেখা কি যেন নাম, চারিপাশে নীল কাঁচ দিয়ে ঘেরা, 10 তলা হাসপাতাল। নগর হাসপাতাল। এটা কিন্তু এমপি জেলা প্রশাসক চালায়, মানে এটার চেয়ারম্যান ওরা। সাধারণ ফার্মেসিতে মেডিসিন যদি 10 টাকা হয়, ওখানে তার আশেপাশের ফার্মেসিতে মেডিসিন 15 টাকা, আর সে মেডিসিন লিখবে সেটা অন্য ফার্মেসিতে নেই, হাসপাতালের ফার্মেসি থেকে নিতে হবে। আর এখানে মেডিসিন দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেডিসিন কোম্পানি। তাই যা করবা ভেবে চিন্তে করবা, একদম গোড়ার খবর যাবে। কিন্তু রিক্সা মামারে ধর, বাকিটা দেখছি। আগে ওই হাসপাতালের ডাক্তারগুলোকে দেখি। খুশি, তোর যেন কিছু হয়েছে? কই কিছু হয়নি তো। এখন হবে। অ্যাপেন্ডিক্সের ব্যথার নাটক শুরু কর। সৈকত, তুই যাবি হাসপাতালে, বলবি আমার বউয়ের পেটের ব্যথা। ক্যামেরা লাগিয়ে নে, ওরা দেখি কি কি করে। নিশির কথা মতো ওরা দুজন বেরিয়ে পড়ে হাসপাতালে আসে। নিশিরা ফুচকার দোকানে অপেক্ষা করে। খুশির কানে ব্লুটুথ লাগানো, কলেই আছে নিশি। হাসপাতালে এসে খুশি চিৎকার করে পেটের ব্যথার জন্য। সৈকত ডাক্তারকে বলে, ডাক্তার, আমার বউয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, একটু চেক আপ করে দেখুন তো। অ্যাপেন্ডিক্স? আচ্ছা, অপারেশন করতে হবে, না হলে ঠিক হবে না। আপনার নাম কি? আপনি কি বিশেষজ্ঞ? আমার নাম কুমার রায়, আমি একজন গ্যাসোলজিস্ট। নিশি হানিফকে বলে, ডাক্তারের নাম কি কুমার রায় ছিল? হ্যাঁ মা, ওই ডাক্তারই আমার মেয়ের অপারেশন করছে। সৈকত, তুই বল যে অপারেশন কেন? আগে চেক আপ করান, রিপোর্ট দিন, দেখেন পেটের মধ্যে কি অবস্থা। সব রিপোর্ট দিন, তারপর অপারেশন। ঠিক আছে আপু, ডাক্তার আগে চেক আপ করান। রিপোর্ট না পেলে কীভাবে করবেন? দেখুন, আমি কিন্তু পড়াশোনা জানি না, তবে আমি জানি চেক আপ পরীক্ষা না করে অপারেশন করা যায় না। আমরা প্রেম করে বিয়ে করেছি, ওর কিছু হতে দেবো না। আচ্ছা ঠিক আছে, ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা দিন, তারপর পেপারস নিয়ে আসুন আমার কাছে। 20,000? এত টাকা? না হলে যান তো মিয়া, সময় নষ্ট করবেন না। কুমার চলে যায়। দুজনে বাইরে চলে আসে। নিশি বলে, বাহ, তোরা তো দেখি ভালোই নাটক পারিস, ভালোই খেলেছিস। দে টাকা জমা দে, টাকা রসিদের ছবি তুলে পাঠিয়ে দে, যা যা বলেছে সব কর। নিশির কথা মতো ওরা আবার ভিতরে প্রবেশ করে। খুশিকে বসায় ওয়েটিং রুমে, চিৎকার করতে থাকে পেটের ব্যথায়। তারপর ওরা কাউন্টারে টাকা জমা দিয়ে রসিদ দেয়। সেটা ছবি তুলে নিশির কাছে পাঠিয়ে দেয় সৈকত। সৈকত চেক আপ রুমে যায়। খুশির জন্য টাকা জমা রসিদ কুমারকে দেখায়। খুশিকে চেক আপ করে ডাক্তার। আধা ঘন্টার মধ্যে কুমার সৈকতকে ডাকে। সৈকত খুশিকে নিয়ে বের হয়। খুশি বলে, দেখুন মিস্টার, আপনার ওয়াইফের কন্ডিশন ভালো না। পেটে অ্যাপেন্ডিক্সের ব্যথা না, বরং কিডনি অপারেশন করানো লাগবে। কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে বলেই ব্যথা হচ্ছে। যদি এরকম চলতে থাকে তাহলে...
না ডাক্তার না, এটা হতে পারে না। আমার বউকে যেভাবে হোক বাঁচান, তাকে যে বাঁচাতেই হবে, সে ছাড়া আমার কেউ নেই যে। আমি তো কিছু শিওর দিয়ে বলতে পারছি না, তবে অপারেশন করলে সে সুস্থ হয়ে যাবে। তাহলে সেটাই করেন, তবু আমার ওয়াইফকে বাঁচিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু অপারেশন করতে তো 4 লক্ষ টাকা লাগবে। 4 লাখ? এত টাকা কোথায় পাবো? একটু কম করে দেন না স্যার। আমি মূর্খ মানুষ, আমার সে ছাড়া কেউ নেই, গরিব আমি, অসহায় একজন মানুষ। আচ্ছা দেখছি। আপনি 3 লাখ টাকা জমা দেন, বাকিটা আমি দেখেছি। আপনি অনেক ভালো ডাক্তার, আমি যেভাবেই হোক 3 লাখ টাকা জমা করব। আচ্ছা এখন আপনি এই মেডিসিনগুলো নিচের ফার্মেসি থেকে নিয়ে আসুন। আমি বাঁচবো তো? আরে কেউ নেই, নাটক কম করো প্রিয়। ওই শালা হারামি ডাক্তার কার না কার রিপোর্ট আমার নামে চালিয়ে দিয়েছে, কোনো পরীক্ষা সে করেনি, আমার পেটে হাত বুলিয়েছে। এই ডাক্তার চরিত্রহীন, মেয়ে পেশেন্টদের গায়ে হাত দেয়। শোন, ফার্মেসি প্রেসক্রিপশন আর রিপোর্টের ছবি তুলে পাঠিয়ে দে। ঠিক আছে। আর ভালোই অ্যাক্টিং পারিস দুজন। নগর হাসপাতাল বন্ধ করে দেব, মেডিসিন ছবিও তুলে দিবি, কোন কোম্পানির মেডিসিন সেটাও দেখতে চাই। ঠিক আছে। ওরা ওদের কাজ চালাতে থাকে। ডাক্তার যা যা বলেছে, নিশিও যা বলেছে সব কমপ্লিট করে। 3 লাখ টাকা জমা দেয় ক্যাশ কাউন্টারে। টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে ছবি তুলে আবার কুমারের কাছে আসে। ডাক্তার কুমার বলে, আজকেই অপারেশন করিয়ে ফেলতে হবে, তুমি অপেক্ষা করো, আমি তোমার বইয়ের অপারেশন শেষ করে আসছি, চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। খুশি, তোর কাছে কাপড়ের সাথে ক্যামেরা লাগিয়ে নিবি ভালো করে, আমি আসছি। ঠিক আছে। সৈকত এতক্ষণে হাসপাতালের ছবি, ডাক্তারদের ছবি, সব কিছু ছবিও কথোপকথনের ভিডিও বানিয়ে ফেলেছে। খুশিকে রুমে আনা হয়। রুমটা ভালো করে দেখে ভিডিও করলো। কুমার বেড দেখিয়ে বলে, ওটাতে গিয়ে শুয়ে পড়ো। খুশি বেডে শুয়ে পড়ে। কুমার কিছু সময় পর আসে, একটা ইঞ্জেকশন দেয় খুশিকে। খুশি কেমন যেন হতে শুরু করে, নিজেকে কেমন কামুকি মনে হতে থাকে হঠাৎ। এমন সময় কুমার আসে খুশির কাছে, খুশির পেটে হাত দেয়। খুশি চমকে ওঠে। খুশির গালে কপালে হাত বোলায় ডাক্তার। খুশি আস্তে গলায় বলে, কি করছেন আপনি? তোমার অপারেশন। শালা জানোয়ার। খুশি জোরে জোরে চিৎকার দেয়। সৈকত সেটা বুঝতে পারে। সৈকত দরজায় লাথি দেয়। এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে সামনে। সবাই সৈকতকে বাধা দেয়, কিন্তু একটা পর্যায়ে এসে দরজা ভেঙে সৈকত ভেতরে প্রবেশ করে। দেখে খুশির গায়ে অর্ধ কাপড়, কুমার তার গায়ে হাত দিচ্ছে। সৈকত দৌড়ে গিয়ে কুমারের তলপেটে জোরে একটা লাথি দেয়। কুমার ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেল। তারপর দুটো মুখের ওপরে ঘুষি দিয়ে মুখ ফাটিয়ে সৈকত খুশির কাছে আসে। খুশিকে তারই ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে দেয়, ঠিকমতো বাহিরে বের করে আনে। এতক্ষণে হাসপাতালে বেশ হইচই পড়ে গিয়েছে। বড় ডাক্তাররা আসে। সৈকত সবাইকে বলে, এখানে রুগী দেখার নামে চলে বিরাট বিজনেস। এখানে রুগীদেরকে আনলে আরও রুগী হয়ে যাবেন সবাই। রুগীকে এরা ব্যবহার করে নিজেদের জন্য, টাকার জন্য। নগর হাসপাতাল একটা বিজনেস খুঁজে বসেছে। ওই কে রে তুই, এত বড় বড় কথা বলছিস? সিকিউরিটি, এখন এদেরকে বের করো। কেউ বের করবে না, আমার কাছে সব কিছুর প্রমাণ আছে, আমি প্রমাণ করে দিতে পারি এসব আসলে ডাকাত। এরা মানুষদের ভুল অপারেশন করায়, তারপর মেরে ফেলে, এদের কিডনি বিক্রি করে দেয়। আমাদের কাছে সব কিছু তথ্য প্রমাণ আছে, হাসপাতাল বন্ধ করে দেবো। আব্বে তুই কে রে? সিকিউরিটি বের করে দে। ডাক্তার কথাগুলো বললেও কোনো সিকিউরিটি এগিয়ে আসে না। এত ডাকার পরও কোনো গার্ডও আসে না। এমন সময় নিশি হাতে হকি স্টিক নিয়ে ভেতরে প্রবেশ করে। ওর পেছনে কতগুলো ছেলে, সবার হাতেই লাঠি। নিশিকে দেখে ডাক্তারেরা ঘাবড়ে যায়। মারিয়াকে বলে, সৈকতের থেকে খুশিকে নিয়ে আই, বাহিরে আমাদের ডাক্তার আছে, তাকে আগে স্বাভাবিক কর। বাদর, তুই যে মালটারে বের করে আন। ওই বড় ডাক্তার, এদিকে আয়। ম্যাম আপনি এখানে কেন? শালা হারামি, হাসপাতালে বিজনেস শুরু করে এখন ম্যামে করিস? তোর মিডিল স্টাম্পে এমন কিক মারবো, তারপর সোজা যে পড়বি হাসপাতালের চেয়ারম্যানের কোলে। মানে ম্যাম, সবাই তো দেখছে, চলেন আমরা আলাদা কথা বলি। চুপ কর শালা। সবাই শোনেন, খুশি যে মেয়েটাকে অসুস্থ দেখছেন, সে সুস্থ একটা মেয়ে। তাকে আমরা এখানে পাঠাই সত্য জানার জন্য। ওর মেডিকেল সুস্থতার রিপোর্ট আছে। তার শরীরে না আছে অ্যাপেন্ডিক্সের ব্যথা, না আছে কোনো কিডনির সমস্যা। কিন্তু ওই শালা কুমার বলে নাকি কিডনির সমস্যা। জিশান, আগে যে ফার্মেসিওয়ালাদের বের কর, তালা মেরে দে ফার্মাসিতে। দেখুন ম্যাম, আপনি কিন্তু শুধু এমন করছেন, এমন করে আমাদের হাসপাতালের রেপুটেশন কমিয়ে দিচ্ছেন। সৈকত, কুমারটাকে পিটা যতক্ষণ না মুখ দিয়ে সত্য বের করছে। আর একটা কথা, মেয়ে রোগী আসলে এখানে ডাক্তাররা তাকে যৌন হয়রানি করেন। বাদল, আমাদের ডাক্তারকে ভিতরে আসতে বল।
ডাক্তার প্রমাণ দিবে, অপেক্ষা করো তোমরা। হাসপাতালে এখন পুরো গিজগিজ করছে মানুষ। বাইরে মিডিয়ার লোক, ভিতরে শতাধিক মানুষ জড়ো হয়ে ঘটনা দেখছে। হানিফ নামের একজন রিক্সা চালকের মেয়ের পেটের ব্যথার অপারেশনের 1.5 লাখ টাকা নিয়ে নিয়েছে। তারপর মেয়েটাকে মেরে ফেলে বলে মেয়েটা মরে গেছে। আমার তো মনে হচ্ছে তাকে সত্যি করে মেরে ফেলা হয়েছে, আর মারার আগে তাকে ধর্ষণ করা এবং মারার পর তার কিডনি বিক্রি করা হয়েছে। তিনি লাশ চাইতে এসেও তাকে উল্টো টাকা গুনতে বলা হয়েছে কেন? আমার কাছে অনেক ভিডিও, বিলের রসিদ আর ডাক্তারের কথোপকথনের রেকর্ডও আছে। সবটা আমি থানায় দিয়ে আসছি। পুলিশ আর রিপোর্টাররা বাহিরে অপেক্ষা করছে। বড় ডাক্তারের কাছে এমপি পলাশের কল আসে। পলাশ টিভিতে সরাসরি হাসপাতালের বাইরের বিষয় শিরোনাম লাইভ দেখছে, কিন্তু ভিতরে কি হচ্ছে জানতে পারে না। ডাক্তার ফোন ধরতেই পলাশ গালি দিয়ে বলে, শালা মাদার, তোর কোটি টাকা দিয়ে রাখছি কেন? কি হচ্ছে সব? হাসপাতাল যদি বন্ধ হয়, শালা তোর বউ বাচ্চাকে তুলে এনে চোখ কিডনি সব বের করে নেব। স্যার, অনেক বড় ঝামেলাতে ফেঁসে গেছি, কি করবো বুঝতে পারছি না। শালা কুত্তার বাচ্চা, ঝামেলাতে কেন পড়েছিস? কি করেছিস যে 10 বছরের বিজনেস একদিনে নষ্ট হতে যাচ্ছে? আর বলেন না, আমার অ্যাসিস্ট্যান্ট একটা রিক্সা চালকের মেয়ের খেয়ে দিয়েছে সব কিছু। বেটা লাশের জন্য টাকা চাইছিল, এখন ওই রিক্সা চালক চেয়ারম্যান নিশিকে ডেকে আনছে। এখন কি হবে? নিশি যে হারামি, সে সব কিছু করে ফেলবে। জানোয়ারের বাচ্চা, তোদেরকে না বলেছিলাম লাশ নিয়ে কাহিনী করবি না? ওরে শালা, বুঝতে পারছি এবার। আমাদের থেকে টাকা নিয়ে লাশের টাকা নিজেদের পকেটে এক্সট্রাভাবে ঢোকাও। তোমাদের টাকা বের করছি, দাঁড়া। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করলে তোদের অবস্থা যে কি করব জানিস না। নিশিকে ফোন দে। ম্যাম, এমপি স্যার কথা বলবে। নিশি ফোনটা নাই। এত করে সবাইকে সব ভিডিও দেখানো শেষ। হানিফের মেয়ের লাশ বের করে আনছে বাদল আর সৈকত গিয়ে। তাদের ডাক্তার পরীক্ষা করে দেখে কিডনি বের করা হয়েছে। মেয়ে ডাক্তাররা হানিফের মেয়ে শিউলিকে দেখে জানায় ধর্ষণের চিহ্ন শরীরে দেখা যাচ্ছে। নিশি ফোনটা কানে নাই। এমপি সাহেব, কি খবর? শোনো মা, তুমি তো আমার সন্তানের বয়সে। তুমি একটা কাজ করো, আমার অফিসে এসে পড়ো। তোমার সাথে জরুরি কথা আছে। ঝামেলা করো না সেখানে। তুমি খুশি হও, সেই ব্যবস্থা করব। কেমন ব্যবস্থা? এই যে তোমার হাত খরচ বা চলার জন্য 5 কোটি দেব। মাত্র? হবে না। আচ্ছা আচ্ছা, 10 চলবে তো? হ্যাঁ, একদম দৌড়াবে। নিশি ফোন কেটে দেয়। তারপর ফোনটা সরে ছুঁড়ে মেরে সবগুলো ডাক্তারকে গণহারে পিটাতে শুরু করে। নিশি সহ ও লোকেরা মারতে মারতে সবগুলো আধমরা হয়ে পড়ে থাকে। পুলিশকে আনা হয়। পুলিশ এসে সবগুলোকে তুলে নিয়ে যায়। নিশি বের হয়ে হাসপাতালের মেন গেটে তালা লাগিয়ে দেয়। ক্যাশ কাউন্টার থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার করে। সেখানে বিলের রসিদ দেখে দেখে সেই টাকাগুলো ফেরত দেবে বলে জানিয়ে দেয়। হাসপাতালে তালা লাগিয়ে সেখান থেকে চলে আসে। আয়া সাহেব টিভিতে লাইভ দেখছিল। নিশির এমন কাজে তিনি খুশি। এমপির নামে এবার বেশ খানিকটা খারাপ কথা ছড়াবে। নিশি আসলে বেশ কাজের একটা মেয়ে। আয়েশার মনে হচ্ছে এবার তার এমপি হওয়া আটকাতে পারবে না কেউ। সে বাইরে এসে মিডিয়ার লোক ডেকে রাজনীতির চাল শুরু করে দেয়। তিনি বলে, দলীয় এমপির হাসপাতালে শুনেছি এটা অনেক নাম ডাকছিল, কিন্তু গরিবদের রক্ত চুষে হাসপাতাল বড় করেছে কে জানতো। আজ হয়তো কয়েকজনের সমস্যার কথা জানা গেল, কিন্তু অতীতে কত হাজার মানুষ তাদের শিকার হয়েছে তার হয়তো হিসেব তিনিও দিতে পারবেন না। আমরা এর সঠিক বিচার চাই। চেয়ারম্যান নিশি যা করেছে তা আমাদের জন্য গর্বের বিষয়। ধন্যবাদ। ব্যাস, আয়াসের টোপ ফেলানো শেষ। এটাই হলো আসল রাজনীতি। পলাশ এখন চেয়ে চেয়ে দেখছে কি করবে। নিশি কাশেম মামার ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছে। হঠাৎ জিসান এসে বলে, আপু এটা দেখো তো, এটা তো তুমি। হ্যাঁ, কিন্তু হাসপাতালের ভিতর থেকে কে এসব ভিডিও করলো? কোথায় পেয়েছিস? নিশি দেখতে পায় তার হাসপাতালে ঢোকার ডায়লগ, কথা বলার স্টাইল কাট কাট করে কেউ ভিডিও বানিয়ে আপলোড করেছে, আর সেটাতে ভিউ হয়েছে একদিনে 1 মিলিয়ন। নিশি বলে, কোথায় পেয়েছিস? একটা ফেসবুক আইডি থেকে। কই দেখি, কোন আইডি? নিশি ফোন হাতে নেয়। অপ্রত্যাশিত বিকেল এইরকম নামে একটা আইডি থেকে পাবলিশ করা হয়েছে। আইডির প্রোফাইল পিকচার জনপ্রিয় কার্টুন বেন্টেনের পিকচার।
কভার ফটোতে একটি পুকুর পাড়ে সাইকেল রেখে একপাশে কেউ একজন বসে ডুবে যাওয়া সূর্য দেখছে। আইডিতে ফলোয়ার বেশ ভালোই, 30,000 ফলোয়ার। আইডি ঘুরে কতগুলো পোস্ট সামনে আসে, 2-3 লাইনে লেখা মারাত্মক ছবি সহ ক্যাপশন। তবে ছবিগুলো বিকেলের কোনো এক প্রকৃতির, বোঝা যাচ্ছে লোকটার বিকেল পছন্দ, কিন্তু আইডির কোথাও ছবি নেই। কভার ফটো দেখে আজ করা যায় এটা একটা ছেলের আইডি। কমেন্ট চেক করে দেখা যায় মেয়েদের বেশ ভিড়। কে ছেলেটা? জানি না তো, হয়তো হাসপাতালে ছিল, তাদের মধ্যে কেউ একজন ভিডিও করেছে। হ্যাঁ, কিন্তু ভিডিওতে শুধু আমি কেন? আপনার কথা বলা স্টাইল দিয়ে রিলসও বানিয়েছে, দেখেন। জিসানের থেকে ফোনটা নিয়ে নিশির রিলস ভিডিও দেখতে থাকে। কি আজব লোক! হঠাৎ বাদল আসে নিশির কাছে। বাদল এসে বলে, নিশি আপু, ওই যে ছেলেটা, সেদিনের ছেলেটা। হ্যাঁ তাই তো, ওয়েট, আমি আসছি, দাঁড়া। নিশি কথাটা বলে দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় পাশ কেটে চলে যেতে থাকে। আবারও দৌড়ে আসে নিশি নিলয়ের সামনে। কিছু বলবেন? নাম কি? আপনার নাম আমি কিভাবে জানবো? আপনার মা বাবাকে জিজ্ঞাসা করেন। আরে গাধা নাকি? পড়াশোনা কি করেনি কখনো? কেউ যদি নাম জিজ্ঞাসা করে সেটা অবশ্যই নিজের নাম না। যাকে জিজ্ঞাসা করেছি সে বলবে নামটা কি তার। নিলয়। শুধু নিলয়? আগে পিছে কিছু নেই? না। এদিকে রোজ কোথায় যান? আপনি গোয়েন্দা? না, আমি চেয়ারম্যান। আপনার পরিবারের কেউ গোয়েন্দা? না তো, বাবা ভার্সিটি টিচার প্লাস রাজনীতিবিদ। তাহলে প্রশ্ন করছেন কেন? সরেন, দেরি হয়ে যাচ্ছে। কোথা থেকে যে আসে কে জানে। ওয়ে, আমি এলাকার চেয়ারম্যান, আমাকে সম্মান দিবেন, বুঝেছেন? আচ্ছা। এলাকায় নতুন নাকি? কোথায় যান? কথা শেষ হয়নি তো। কি? পরশু যে ফুচকার দোকানে যারা চাঁদা তুলতে আসলো ওদের পিটালেন কেন? মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকে। আপনি কি তাদের সাথে জড়িত? আরে সেটা না, গাধা নাকি? বাবা কি করে? গাধার বাবা তো গাধাই হবে, কিন্তু আমি গাধার বাবাকে কখনো গাধার সাথে থাকতে দেখিনি। আরে গাধা বাবার কথা জানতে চাইনি। পড়াশোনা কি করেননি নাকি কখনো? হ্যাঁ, আজও পাবলিক ভাই। আপনার বাবা কি করে? নেই। ও। নিলয় চলে গেল সেখান থেকে। নিলয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিশি কিছু সময়। ছেলেটা কি পাগল? কোনো প্রশ্নে জবাব দিতে পারে না। কিন্তু নিশি কেন নিলয়কে ঝাড়ি দিতে পারে না? নিলয়ের সামনে আসলে নিশি যেন কেমন চুপ হয়ে যেতে থাকে। উফ! আপু কি হলো? কাজ হলো না, ছেলেটা আসতো একটা আহাম্মক। তাহলে চলেন একদিন মজা করি ওরে নিয়ে। কি মজা? মারিয়া যে ধাক্কা দিবে ছেলেটাকে, বাকিটা আমরা তখন দেখব। ঠিক আছে, এমপির লোক কিন্তু আমাদের খুঁজবে, একসাথে থাকবে সব সময়। ওরা গল্প করতে থাকে। নিলয় কলিং বেল চাপে। জেরিন এসে দরজা খুলে দেয়। নিলয়কে দেখে দ্রুত আবার পড়ার রুমে চলে আসে। নিলয় সোজা পড়ার রুমে আসে। জেরিনকে বই বের করতে বলে। জেরিন বলে, টিচার, আপনি এসেই পড়তে বলেন কেন? হ্যাঁ, আগের টিচার এসে আমার বান্ধবীদের কথা, আমার বয়ফ্রেন্ড আছে কিনা এসব জিজ্ঞাসা করতো। আমাকে প্রপোজও করেছিল, কিন্তু পরে এত ঝাড় খাইছিল। শাট আপ। হায়ার ম্যাথে তুমি 10-এ টেস্ট এক্সামে ফেল করেছো, এসএসসিতে 10-এ পাস। পড়ায় মন দাও। জেরিন ঝাড়ি খেয়ে চুপ হয়ে যায়। নিলয়ের আড়ালে জিভ বের করে ভেঙচি কেটে দেয়। তারপর একাই হাসে। জেরিন নিলয়ের ঝাড়ি খেয়ে বই মেলে ম্যাথ শুরু করে। নিলয় চুপচাপ বসে আছে। কেমন টিচার, একটু ফ্রেন্ডলি না? জেরিন বলে, টিচার, আপনি এমন গম্ভীর কেন? একটু ফ্রেন্ডলি হতে পারেন না? আমি তো ফ্রেন্ডলি, তবে মেয়ে স্টুডেন্টের সাথে না, ছেলে স্টুডেন্টের সাথে। তোমার বাবাকে বলেছিলাম মেয়েদের পড়াই না আমি, উনি শুনলেন না, ঠিকানা ধরিয়ে দিয়ে এখানে আসতে বলে দিয়েছেন। কপাল ভালো আপনি আমার টিচার। কেন? আমার আপুর টিচার হলে পরের দিনই বলতেন, কাকা আপন প্রাণ বাঁচা। ও, তার মানে তোমার আপু কি ফাজিল নাকি? প্রচুর। এলিনা আপু টিচারদের নাকানো চুবানি খাইয়েছে এত। আর তাছাড়া এখনও কপাল ভালো আপনার ওনার সাথে দেখা হয়নি একবারও। আপনি যে সময়টাতে আসেন ঠিক তার 30 মিনিট আগে থাকতে উনি চলে যায়, এর জন্যই দেখা হয়নি কোনো দিন। আচ্ছা বাদ দাও, ম্যাথ করে আনবা, কালকে 30টা ম্যাথ করে আনবা, ঠিক আছে? কিন্তু টিচার,
আমি তো এখনো সবটা করিনি। যদি সমস্যা হয় আপনাকে কি কল করব? সমস্যা হবে না, কল করার দরকার নেই। আচ্ছা, তাহলে যেগুলো হবে না করব না। ওকে। হুম। নিলয় চলে যায়। জেরিন কি আর করবে, বসে বসে অঙ্ক করতে থাকে। পুরো দেশে এখন ভাইরাল নিউজ হয়ে গেছে নগর হাসপাতাল বন্ধের বিষয়টা। তবে সবচাইতে বেশি রিলস ভিডিও ভাইরাল হয়েছে অপ্রত্যাশিত বিকেল আইডিতে আপলোডকৃত রিলস ভিডিওটা। সব নিউজ চ্যানেল তাদের ভিডিও শুরু করার আগে স্টাইলিশভাবে এন্ট্রির ভিডিও ক্লিপ দিয়ে শুরু করেছে। নিশি পুরো ভাইরাল হয়ে যায়। সব কিছু স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে থাকে। পলাশকে কল করে। শোরের বাচ্চা, আমি তোকে টাকা দিই কেন? সবার মুখ বন্ধ রাখার জন্য, তাই না? আমার গোডাউনে কোটি টাকার মেডিসিন পড়ে আছে, যা সিল করে দেওয়ার জন্য পুলিশ পিছনে পড়েছে। যদি আমার নাম আসে তোকে মেরে ফেলবো বলে দিলাম। সব কিছু বন্ধ কর জলদি। স্যার স্যার আপনি থামুন একটু, আমি দেখছি আপনার নাম আসবে না। এই মিশিটাকে কে? সে এত সাহস কোথা থেকে পায়? কিভাবে সে হাসপাতালে প্রবেশ করে? স্যার, নিশি হলো ইউপি চেয়ারম্যান। মানুষেরা ওর কাছেই ছুটে যায় বারবার। ডাক্তারের ভুলে বিষয়টা কানে গেছে নিশির। সে কি আমাদের দলের চেয়ারম্যান? না স্যার। তোরে যে কি করব? নিশিকে মেরে ফেলো, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলো এখনই। তাহলে ওর মরাটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো যাবে। আমি কুমারকে দেখছি। গালিব ফোন কেটে দেয়। এদিকে হানিফের মেয়েকে মারা হয়েছে। সেই অপরাধে ডাক্তার কুমারকে ধরেছে পুলিশ। কুমার জানায়, প্রথমে মেয়েটার চেক আপ করি, ওর একটা কিডনি ড্যামেজ হচ্ছিল, পরে অপারেশনের জন্য নিয়ে যাই, কিন্তু আমি তাকে ধর্ষণ করি। অপারেশন থিয়েটারে নিয়ে সেখানে ও মারা যায়। এই জন্য বাইরে এসে বলি তার মেয়ে মারা গেছে, তবে আমরা কিডনি। কুমার আর কিছু বলার সুযোগ পায় না। একটা গুলি ওর কপালে এসে লাগে। দুজন বাইকার এসে কুমারকে গুলি করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশরা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে। নিশি বসে আছে। নিলয়কে আসতে দেখে মারিয়াকে ডাক দেয় জিসান। নিলয় এসে অটো স্ট্যান্ডে দাঁড়ায়, কিন্তু ওর গন্তব্যে কোনো অটো যেতে যাচ্ছে না। রোজই নিলয় একই প্রবলেম ফেস করে। আসার সময় এখানে সবাই আসতে চায়, কিন্তু ওর জায়গাতে যেতে চায় না। নিলয় আশেপাশে দেখছে আর একটু একটু করে হাঁটছে। হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খায়। নিলয় তাকিয়ে দেখে একটা মেয়ে রাস্তার উপরে পড়ে আছে। নিলয় কিছু বলার আগেই মেয়েটা বলে, এই আপনি কি কানা, চোখে দেখতে পান না নাকি? আজ তো একটা মেয়েকে এসে ধাক্কা দিলেন। উফ। সরি প্লিজ উঠুন। হাত বাড়াচ্ছেন কেন? হাত ধরবো? কখনো না, নিজেই উঠতে পারবে। আচ্ছা। মারিয়া উঠে দাঁড়ায়। তখনই জিসান, বাদল আরো কয়েকটা ছেলে আসে সেখানে। মারিয়াকে বলে, কি রে, কি হয়েছে তোর? আরে দাঁড়িয়ে আছি, হঠাৎ এসে আমাকে ধাক্কা দিল কানা একটা। সরি বলেছে। কিসের সরি? ওর ধাক্কায় আমার হাত থেকে মাছের অ্যাকোরিয়াম পড়ে ভেঙে গেছে। নিলয় তাকায় পাশে। আসলেই তো ভাঙছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না। জিসান বলে, শালা জরিমানা দে, মেডিসিন খরচ দে। এ কি ভাই, তোমরা এমন করে কথা বলছো কেন? ভদ্রতা শিখনি? ভদ্রতা? বেডা বজ্জাত, মেয়ে দেখলে চোখ ছোছো করে এসেই ধাক্কা দিলি, জিনিস নষ্ট করলি, এখন ভদ্রতা শেখাস? কিন্তু আমি তো। চুপ, দে 20,000 টাকা জরিমানা দে। 20,000? এত টাকা কেন? আমি চাইছি দে, না হলে বাজারের লোক ডেকে মার খাওয়াবো দেখবি। নিলয় কিছু বলতে পারে না। কি একটা ফ্যাসাতে পড়ল রে। এমনিতে এখানে সে পড়াতে আসে, আবার যদি এমন মেয়েলি কোনো কেলেঙ্কারির কথা যদি স্টুডেন্টের বাড়িতে যায়, কি যে হবে। আশেপাশে তাকায় নিলয়। হঠাৎ নিশি আসে সেখানে। নিশি এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আপু, এই ছেলে মহাবজ্জাত একটা, দিনে দুপুরে মেয়েদের বিরক্ত করে। মেয়েটাকে এসে ধাক্কা দিয়ে বাজে কথা বলছে, মেয়েটার অ্যাকোরিয়াম ভাঙছে। কি করবো এরে? পাবলিক ডেকে কি পিটাবো? ওই ছেলে, এসব কি? আপনাকে তো দেখে ভদ্র মনে হতো, তলে তলে কি এসব চলে? না মানে আসলে আমি মানে অটো মানে আমি মানে কি মানে শুরু করছেন? কি বলবো বুঝতে পারছি না। জিসান, কি করবি? 30,000 টাকা জরিমানা দিবে, নয়তো পাবলিকের পিটানি হবে। পাবলিকের পিটানি প্লিজ? তাহলে জরিমানা? টাকা তো নেই। আব্বে তোরে হালা, কান ধরে উঠবস কর এখানে। ওই না, ওরে দোকানের ভিতরে নিয়ে যা, সেখানে যা খুশি কর। নিলয়কে টানতে টানতে ফুচকার দোকানে আনা হয়। দোকানে নিলয়ের নাম করে 30 প্লেট ফুচকা অর্ডার দেওয়া হয়। তারপর 10 বার কান ধরে উঠবাস করে সেখান থেকে বের করে দেওয়া হয়। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে। তারা সব ফুচকা খায়।
হঠাৎ নিশির মনে হয় নিলয়ের সাথে কাজটা করা একদম ঠিক হয়নি, মজাটা বেশি হয়ে গেছে। আপু কি ভাবছেন? ভাবছি ছেলেটার সাথে মজাটা বেশি হয়ে গেছে। আমারও তাই মনে হয়। চুপ, ঠিক আছে, সুযোগ পেলে আরও করব, কোনো কথা হবে না। থাপড়াবো ধরে। এমনটা আর করব না, যা হবার হয়েছে। থাক তোরা, আজকে দ্রুত ফিরতে হবে। মন খারাপ লাগছে, বাবা আসবে বাসায়। আচ্ছা ঠিক আছে। নিশি চলে যায় বাড়িতে, নিলয়ও বাড়িতে আসে। বাড়ি বলতে বাসা বাড়ি এটা। নিলয় ভাড়াটে থাকে, 4 তলাতে থাকে সে। বারান্দায় এসে টেবিলে বসলো, চোখ দিয়ে পানি পড়ছে নিলয়ের। হঠাৎ করে এমন কিছু হবে নিলয় বুঝতেই পারেনি। একবার ভাবে আর পড়াতেই যাবে না নিলয়, কিন্তু পরক্ষণে নিলয় নিজেকে বোঝায় যা হবার হয়েছে। নিশুও বাড়িতে এসে নিলয়ের কথাই ভাবছে, ছেলেটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি। যাওয়ার সময় একবার তাকিয়েছিল পিছনে, চোখে পানি টলমল করেছিল, চাপা কান্না ছিল চোখে। এতটা বেশি মজা করাটা ঠিক হয়নি। আচ্ছা সরি বলে নেব, পরে দেখা হলে। এনিমাস কই তুমি? আয়াস সাহেব তার অফিসের সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এনিমাসকে ডাকে। তিনি জানেন তার অফিসের সবগুলো ক্যামেরা এনিমাস হ্যাক করেছে। আয়াস সাহেব ক্যামেরার সামনে দাঁড়িয়ে এনিমাসকে ডাকে। আয়াস সাহেব চেয়ারে এসে বসলো। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। আয়াস কিছু বলতে যাবে তার আগেই এনিমাস বলে, আপনি তো আপনার ফোনে কারো নাম্বারে মেসেজ দিয়ে বলতে পারেন আমাকে খুঁজছেন, আমি বুঝে যাব আমাকে আপনি খুঁজছেন। তার মানে তুমি কি আমার ফোন হ্যাক করেছো? পৃথিবীতে 2 ধরনের মানুষকে বিশ্বাস করতে নেই, একটা হলো মিষ্টি কথা বলা মানুষ, আর একটা হলো হ্যাকারকে। মিষ্টি কথা বলা মানুষও এক প্রকার হ্যাকার হয়, কারণ তারা মাইন্ড হ্যাক করতে পারে, সেই মাইন্ড থেকে মনকে বশ করে। এরা এমনি হ্যাকারদের থেকেও ডেঞ্জারাস, এদেরকে আবার এমনি মানুষরা ভালোবাসে। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এনি। অ্যানি? ওয়াও, সুন্দর নাম দিয়েছেন তো। আজকে আমি রাষ্ট্রপতির অ্যাকাউন্ট হ্যাক করব, সেটা গোটা দেশ লাইভ দেখবে। কেন? রাষ্ট্রপতি তো অনেক ভালো, দেশের জন্য কত কিছুই তো করলো। হ্যাকার আর খারাপ মানুষদের মধ্যে পার্থক্য কি জানেন? কি? হ্যাকার মুখোশ খুললে সাধারণ মানুষ, আর খারাপ মানুষ মুখোশ খুললে খারাপ মানুষই মনে হবে। তবে হ্যাঁ, খারাপ মানুষের চেহারা এমনিতেই মায়াবী হয়। বাদ দেন, ডেকেছেন কেন? নগর হাসপাতালের সমস্ত নেটওয়ার্ক ডাটাবেস আমার চাই। পেয়ে যাবেন। তারপর? এনিমাসকে আয়াস ব্লক করে দেয়। আয়াস মুচকি হাসে। আয়াস নিজেই তাকে ব্লক করলো এটা দেখে। এনিমাসকে আয়াস আসলেই চেনে না, তবে আয়াসকে এনিমাস ভালো করেই চেনে। পরের দিন নিশি নিলয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু নিলয় আসে না। নিশির ভালো লাগে না কিছুই। বুঝতে পারে একদিন বাদে একদিন নিলয় এখানে আসে। নিলয় আসলে যেন তাকে কল করা হয়, সেটা বলে নিশি বাড়িতে চলে যায়। আজকে আর সে বের হয়নি, সারাদিন বাড়িতে কাটিয়েছে। এর মধ্যে এনিমাস আয়াসকে নগর হাসপাতালের সব ডেটা হ্যাক করে দিয়েছে, যেটাতে অনেক প্রমাণ আছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। আয়াস মুচকি হাসতে থাকে। নিশি পরের দিন দুপুরে বাড়ি থেকে বের হয়। কাশেম মামার ফুচকার দোকানে এসে কিছু সময় দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে আসলো। নিলয় এখানেই এসে নামে। নিশি বুকে হাত বেঁধে একবার এপাশ একবার ওপাশ দেখছে। ওর লোকেরা দোকানের ভিতর থেকে নিশির এমন অস্থিরতা দেখে বোঝার চেষ্টা করছে নিশির আসলে কি হয়েছে, মুড অফ কেন নিশির। কিন্তু আপাতত কেউ সেটা জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। নিশির অপেক্ষা যেন শেষই হচ্ছে না, বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয়ের আসার কোনো নামই নেই। নিশি বাসের পাশে তাকায়। হঠাৎ ডান পাশ থেকে একটা ট্রাক খুব গতিতে নিশির দিকে এগিয়ে আসতে থাকে। নিশি তখনই ডান পাশে তাকায়। পেছন থেকে ওর লোকেরা চিৎকার করে সরে যেতে বলে। নিশি দেখে ট্রাকটা ওর খুব কাছে চলে এসেছে। সরে যাওয়ার কোনো উপায় নেই, নিশ্চিত মৃত্যু হবেই ভেবে চুপচাপ দাঁড়িয়ে রইল। যদিও আকস্মিক ভয়ে নিশি সরতেও পারে না। চিৎকার করে ওঠে নিশি। চোখ দুটো বন্ধ করে বাঁচাও বলতেই কে যেন খুব জোরে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয় নিশিকে। নিশির গা ভারী লাগছে, সে হয়তো মরে গেছে কল্পনা করতেই আরও কেঁপে ওঠে। কিন্তু এ কি, সবার কথা শোনা যাচ্ছে কিভাবে? তার মানে নিশি মরেনি? নিশি চমকে ওপরে উঠতে যায়, কিন্তু পারে না। একটা ভারী কিছু যেন ওর ওপরে পড়েছে। নিশি মনে মনে বলে, বেঁচে আছি কি সত্যি? তাহলে কি আমার উপরে গাড়ি এসে পড়েছে? এত ভারী কেন? কিন্তু নরমও তো আছে। গাড়ির কি চুল হয়? চুল সেন?
গাড়ি কি শার্ট পরা? কেমন গাড়ি? নিশি জিসানদের কথা শুনতে পায়। চোখ মেলে তাকায় নিশি। সাদা আকাশ, তার মানে গাড়ির নিচে সে না। তাহলে কে ওর উপরে? তাকিয়ে দেখে একটা মানুষ। জিসান এসে উপরে থাকা মানুষটাকে টেনে তুলে অর্ধেক। নিশি দেখে যার জন্য সে অপেক্ষা করছিল সারাটা দিন, সে ছেলেটা তো। নিশির ওপরে নিলয় পড়ে আছে, কিন্তু এ কি? জিসান নিলয়কে টেনে তুলতে গিয়ে হাত ফসকে নিলয় আবার নিশির ওপরে পড়তে থাকে। তবে এবার ঘটে অন্যরকম ঘটনা। নিলয় সোজা নিশির ঠোঁটের উপরে নিজের ঠোঁট মেশায়, অর্থাৎ নিশির ঠোঁটের উপরে নিলয়ের ঠোঁট এসে পড়ে। নিশি চোখ বড় বড় করে নিল। সাথে সাথে নিশির লোকেরা হাই হাই করে ওঠে। ওরা আর দেরি করে না, দ্রুত নিলয়কে ওঠায়। তবে নিলয়ের হাতে পায়ে কপালে কাটছে, নিশিরও কাটছে, কিন্তু নিশি চুপচাপ হইয়া শুয়ে আছে। মারিয়া আর খুশি নিশিকে টেনে তোলে। সবাই নিশিকে ঘিরে বলে, আপু ঠিক আছেন? কোথায় লাগছে? আমরা দৌড়ে আসার আগেই ট্রাকটা, কিন্তু ওই ছেলেটা বাঁচালো আপনাকে। নিশি কথা বলে না, নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিশির চোখ নিলয়ের ঠোঁটের দিকে। নিলয়ও নিশিকে দেখছে। ওরা যে অ্যাক্সিডেন্ট করে মরতে যাচ্ছিল সেটা যেন ওদের মাথাতেই নেই, কিন্তু আকস্মিক চুমুতে ওরা যেন কোথায় হারিয়ে গেছে। নিশিকে মারিয়া ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে আবারও চমকায় নিশি। নিশি সবার দিকেই তাকায়। আপু ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক আছি। আমরা ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আপনাকে হারাতে চলেছি। আপু হাত কেটে গেছে আপনার, পিছনে গলার কাছেও কাটছে। ডাক্তার ডাক। আমি ডাক্তার নিয়ে আসছি। এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। নিশিকে পুরো ঘিরে রেখেছে সবাই। ডাক্তারকে নিয়ে আসে বাদল, কিন্তু সবাইকে সরিয়ে এসে নিলয়কে খুঁজছে। কিন্তু নিলয় কোথায়? নিলয় আজকে আর পড়াতে যায়নি জেরিনকে। সে চলে এসেছে সোজা নিজের বাসায়। হাত পা কপালের অনেক জায়গায় কেটেছে নিলয়ের। নিশি প্রায় ট্রাকের নিচে চাপা পড়ছিল। নিলয় অটোতে এসে নেমেছিল ঠিক কয়েক সেকেন্ড আগে। অটোর ভাড়া দিতে মানিব্যাগ বের করছিল। এমন সময় দেখতে পায় একটা ট্রাক নিশির দিকেই আসছে। নিলয় আর কোনো দিকে তাকায় না। গায়ে যতটা জোর ছিল সবটা প্রয়োগ করে নিলয় দৌড়ে যায়। ট্রাকটা নিশির গা ছবে তার 5 সেকেন্ড আগেই নিলয় ঝাঁপ দিয়ে নিশিকে নিয়ে পড়ে যায় দূরে। আর তখনই ট্রাকটা নিশির আগের জায়গাটা ক্রস করে। নিশি বেঁচে যায়। নিলয় ডাক্তারের থেকে মেডিসিন ব্যান্ডেজ নিয়ে রুমে এসে শুয়ে পড়ে। নিশিরও একই অবস্থা। তবে নিশি নিলয়ের কিসিং সিনটা ভুলতেই পারছে না। বাড়িতে এসে বিছানায় শুয়ে যতবারই চোখ বন্ধ করেছে ততবারই নিশি নিলয়ের আকস্মিক কিসের দৃশ্যটা মনে পড়ে মুচকি হেসেছে। ইস, ছেলেটা কি কিউট। তারপর পলাশ দুজন লোকের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে বলে, হারামির বাচ্চারা, তোদেরকে একটা কাজ দিলাম, করতে পারলি না? ওই মেয়েটাকে মারতে পারলি না? কেন পুষছি তোদেরকে আমি টাকা দিয়ে? সে মরলে আমরা হাসপাতালটাকে দাঁড় করাতে পারতাম। সামনে থেকে যা শালারা। ট্রাকের ড্রাইভার দুজন এমপি পলাশের থেকে ঝাড়ি খেয়ে বেরিয়ে যায়। পলাশই লোক পাঠিয়েছিল নিশিকে মারার জন্য, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে নিলয়ের জন্যই। নিশিকে ওরা প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু কোথা থেকে একটা ছেলে এসে সব কিছু নষ্ট করে দেয়। পলাশ রেগে গিয়ে ফ্লোরে মদের গ্লাস ছুঁড়ে মারে। ড্যাড রিল্যাক্স, এত উত্তেজিত কেন হচ্ছ? মাথা ঠান্ডা করো। রাজনীতিতে এত উত্তেজিত হতে নেই। পলাশ সিঁড়ির দিকে তাকাই। তার ছোট ছেলে রাজ ছুটপুট করে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে হেঁটে পলাশের কাছে আসে, পলাশকে সোফাতে বসায়। রাজ মুচকি হেসে পলাশকে বলে, তুমি যত রাখবে তত অপোজিট পার্টি নেতারা তোমাকে সস্তা ভেবে নেবে আর তোমার জায়গা থেকে সরাতে পারবে। কি করব এখন? আমার অবস্থা দেখেছিস? এই শালা মিডিয়া একদম উঠে পড়ে লেগেছে। কি করব বুঝতে পারছি না। আরে ড্যাড, একটু ভাবো না কেন? এখন তুমি যত জোর খাটাবে ততই তোমার সমস্যা বাড়বে। কি করতে বলছিস? ড্যাড, রাজনীতির মাঠে পা চাটতে হয়, পা চাটাতেও হয়। এই নীতি তোমাকে অনুসরণ করতে হবে। এখন তুমি একটা সাংবাদিক সম্মেলন করবা, মিডিয়ার সামনে কাঁদবা, কাঁদতে কাঁদতে বলবা আমারই ভুল, আমি ডাক্তারদের ওপর বিশ্বাস করেছিলাম। হাসপাতালের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমি রোগীদের খোঁজ খবর রাখতে পারিনি। আমি সেটার জন্য দুঃখিত। তবে যারা এই হাসপাতাল থেকে খারাপ সময় পার করেছে আমি তাদের পাশে আছি। আমার থেকে তারা সব ধরনের অনুদান গ্রহণ করবে। আর আমি হাসপাতাল থেকে খারাপ মেডিসিন, খারাপ ডাক্তার, খারাপ ব্যবস্থাপনা সরিয়ে ফেলবো। আসলেই তালা ঝুলুক আমার হাসপাতালে, বুঝতে পেরেছো?
কিন্তু এগুলো বললে তো আমারই লস। ও ড্যাড, তোমাকে নমিনেশন কে দিয়েছিল? এগুলো তুমি মিডিয়ার সামনে বলবা, কিন্তু কাজ করবা আবার আগের মতো। তোমার টার্গেট এখন হাসপাতালকে পাবলিকলি ওপেন করা, 10 জন গরিব মানুষ ধরে আনা, টাকা দিবা, ওদেরকে শিখিয়ে দিবা যে তাদের বড় রোগ হয়েছিল। তুমি মানে চেয়ারম্যান নিজে থেকে একটা সময় তাদের এই রোগ 30% টাকায় সারিয়ে তোলার ব্যবস্থা করেছিল। লোকগুলো পরিবারও যেন থাকে, কেঁদে কেঁদে যেন কথাগুলো বলে তারা। আর একটা তাৎক্ষণিক চ্যারিটি প্রকল্প স্টার্ট করে দাও। সব পেপারস সামনে দিয়ে বলবা, এটাই হলো আমার চ্যারিটি প্রকল্প। এখানে এই নগর হাসপাতাল থেকে প্রতি বছর লাখ লাখ টাকা ডোনেট করা হয়, সেটার মাধ্যমে গরিব শিশু আর বৃদ্ধরা চলে। ব্যাস, কাজ শেষ তোমার। কাঁদবা আর বলবা হাসপাতাল বন্ধের কারণে সব কিছু শেষ হয়ে গেল, আর পাবলিককে সরি বলবা, আর প্রমিস করবা যে হাসপাতালের দায়িত্ব এবার যথাযথভাবে পালন করবা। সব দোষ দায়িত্ব ডাক্তারদের দিবা। খেলা শেষ। রাজের কথা শুনে পলাশ তো অনেক খুশি। তার ছোট ছেলে সবার সামনে বোকাশোকাভাবে প্রেজেন্ট করলেও সে যে কত বড় বুদ্ধিমান তার প্রমাণ পলাশ বারবার পায়। পলাশ মুচকি হেসে রাজকে জড়িয়ে ধরে। ওর ছেলে যে কত বড় জিনিয়াস সেটা প্রমাণ করলো। পলাশের জায়গাতে ওর ছেলেকে বসালে সে পাক্কা একটা খেলোয়াড় হবে। পলাশ সব কিছু রেডি করতে থাকে। দেশে যতগুলো বড় ডোনেট সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করে পলাশ। তাৎক্ষণিক তিনি মোটা অঙ্কের টাকা ডোনেট করে দেয় এবং সেসবের পেপারস হাতে নেয়। এবার নতুন কিছু শুরু করবে সে। নিলয় মোড়ে এসে নামলো। অটোর ভাড়া মিটিয়ে কাশিম মামার ফুচকার দোকান চোখে পড়ে। ফুচকার দোকানটা স্বাভাবিক ভিড় থাকলেও যাদের উপস্থিতি রোজ নিলয়ের চোখ কাড়ে, দেখে তারা নেই। মানে নিশিরা নেই সেখানে। নিশিরা আজ 2 দিন ধরেই নেই। নিলয় কাশিম মামার ফুচকার দোকানে আসলো। নিলয়কে দেখে কাশিম মামা বলল, বাবা তুমি আইছো, তুমি না আমাকে নিশিমারে বাঁচাইলা? না মানে আসলে আমি না, আল্লাহ চেয়েছিল তাই হয়েছে। নিশিমা তোমারে তার বাসায় যেতে কইছে। আচ্ছা, সে কেমন আছে? দেখতে গেছিলাম, ভালা আছে। তবে হের মা বাসা থাইকা বের হইতে দিচ্ছে না কদিন। তার লাইগা সে এখানে আইতাছে না। ও আচ্ছা, ধন্যবাদ। নিলয় সেখান থেকে চলে আসে। সে হাঁটতে থাকে। তার স্টুডেন্টের বাড়ির সামনে আসে। বাড়িতে কতগুলো গাড়ি। হয়তো জেরিনের বাবা বাড়িতে। এই সময়টাতে কেউ থাকে না, সেজন্য নিলয় পড়াতে আসে এই সময়টা। কারণ নিলয়ের কোলাহল বাড়ি ভর্তি লোকজন পছন্দ না। নিলয়কে দেখে দারোয়ান গেট খুলে দেয়। তারপর মেইন দরজায় এসে কলিং বেল বাজায় সে। কিছু সময় পর খট করে দরজা খোলার শব্দ হয়। জেরিন দাঁড়ানো। নিলয়কে দেখে বলে, টিচার আপনি গতদিন আসেননি কেন? একটু কাজ ছিল। আচ্ছা ভেতরে আসেন, বাসায় আজকে বাবা আপু সবাই আছে। আচ্ছা। নিলয় ভেতরে আসে। সোফাতে জেরিনের বাবাকে বসে থাকতে দেখল। জেরিনের বাবা জেহানকে বসে দেখে পত্রিকা পড়ছে। নিলয় যে সামনে দাঁড়ায়। নিলয়কে দেখে বলে, আরে নিলয়, কেমন আছো? কখন আসলে? এইমাত্র স্যার। আচ্ছা বসো। না মানে স্যার, পড়ানোর পর কথা বলি। ও ওকে, ঠিক আছে, যাও তাহলে। নিলয় জেরিনের রুমে আসলো। জেরিন বই নিয়ে বসে আছে। নিলয় সামনের চেয়ারে বসে বলে, হোমওয়ার্ক কই? এই তো টিচার, এই নিন খাতা। এই কি, এটাতে মাত্র 5টা অঙ্ক কেন? আপনি তো বলেছেন যা হবে না তা রেখে দিতে, 5টা ছাড়া বাকি একটাও হবে না। হতো যদি কিছুটা ধারণা দিতে, বললাম নাম্বারটা দেন, তাহলে ফোন করে জেনে নিতে পারতাম। চুপ। কি রে, এখনো না খেয়ে বসে আছিস? তোকে দিয়ে যে কি করব আমি, সব সময় জ্বালাস। তোর আঙ্কেলের লাই পেয়ে পেয়ে একদম গোল্লায় গিয়েছে। দূর, ভালো লাগে না। নিলয় জামিলা আন্টির চিৎকার শুনতে পায়। নিলয় সেদিকে তাকায়। চিৎকারটা পাশের রুম থেকে আসছে। নিলয় সেদিকে তাকাতেই বলে, মা আপুকে বকা দিচ্ছে, হাসি পায় আমার। আপু এত বড় হয়ে রোজ মায়ের কাছে বকা খায়, কানটানাও খায়। আপু একটুও মায়ের কথা শোনে না। মায়ের ইচ্ছে ছিল আপু চাকরি করবে, তা না করে। চুপ, তোমার আপুর বায়োডাটা শুনতে চাইছি। হোমওয়ার্ক করনি কেন? হাত দাও। হাত দিব? হাত ধরবেন? ইস।
জেরিন হাত বাড়াতেই নিলয় তার ব্যাগ থেকে কাঠের স্কেল বের করে এক হাতে পরপর 5টা বাড়ি দেয়। জেরিন অবাক হয়ে গেছে। সে বুঝতে পারে এই টিচার অন্য টিচারদের মতো না। অন্য টিচার এসে জেরিনের সাথে ফ্লার্ট করত, কিন্তু নিলয় পুরো উল্টো। জেরিনের হাত লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় কিছু বলতে যাবে তার আগেই পাশের রুম থেকে আবারও চিৎকার শুনতে পাই। উফ মা, খেতে ভালো লাগছে না, বকো কেন খালি? বাহিরে যাচ্ছি, থাকো তো। একদম পা কেটে রেখে দেব যদি বাইরে যাওয়ার নাম করেছিস। এত বড় অ্যাক্সিডেন্ট গেল, সে আবার বাইরে যাবে, থাপ্পড় চিনিস? মা ঠিক আছি তো আমি। আচ্ছা উঠোনে তো যেতে দিবা নাকি? উঠানে যা, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিরে আসবি। যদি দেরি হয় তোর বাড়িতে ঢোকা বন্ধ। আচ্ছা। দরজা খোলার শব্দ হয়, কেউ একজন বেরিয়ে যায় বাহিরে। নিলয় দেখে জেরিনের রুমের দরজার পর্দার ওপাশে কেউ একজন হেঁটে চলে যায়। নিলয় জেরিনকে পড়াতে থাকে। আজকে নিলয় সুন্দর করে পড়াতে থাকে জেরিনকে, সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। 1.5 ঘন্টা পড়ানোর পর নিলয় বের হয়। ড্রয়িং রুমে এসে দেখে জিহান সাহেব নেই। নিলয় দরজা খুলে বের হয়, কিন্তু তখনই কারোর সাথে ধাক্কা লাগে। নিলয় হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরে পড়া থেকে তাকে আটকায়। নিলয় তার মুখের দিকে তাকায়। নিলয় অবাক হয়, কারণ যাকে ধরেছে সে হলো একটা মেয়ে, আর নিলয় সেই মেয়েটাকে খুব ভালো করেই চেনে, কারণ মেয়েটা হলো নিশি। নিশিও নিলয়কে দেখে হতবাক, হা করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় দরজার কি হলে এক হাত দিয়ে ধরে, আর এক হাত দিয়ে নিশিকে জড়িয়ে ধরে হেলে আছে। দুজনেই কল্পনাতে হারিয়ে যায় কোথাও। এভাবে প্রায় 1 মিনিট থাকার পর দুজনেই হুঁশে ফেরে। নিলয় নিশিকে সোজা করে দাঁড় করায়। দরজাটা ঠিকমতো আটকে দ্রুত পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় নিশি পিছন থেকে ডাক দেয় নিলয়কে। ওই নিলয়, আপনি এখানে? আমাকে দেখতে আসছেন নাকি? নিলয় চমকে ওঠে, বুকের ভেতর কেমন কাঁপতে শুরু করেছে। একদিন আগে সেই আকস্মিক চুমুর দৃশ্যটা চোখের সামনে ভাসতে থাকে। নিলয় লজ্জায় একদম চুপসে গিয়েছে, নিশির দিকে তাকাতেও পারে না। নিশি দ্রুত নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় নিশির দিক থেকে চোখ সরিয়ে নেয়। নিশি বলে, কি ব্যাপার, কথা বলেন না কেন? আর সেদিন কোথায় হারিয়েছিলেন? কত খুঁজলাম আপনাকে। আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? আমি ঠিক আছি। তোতলাচ্ছেন কেন? না মানে আসি, আমার কাজ আছে। যাবেন তো। তা বলেন এখানে কি করছেন? আমাকে দেখতে আসছেন? ঠিকানা কে দিল? কাশেম মামা নাকি আমার লোকেরা? না মানে আমি আপনাকে দেখতে এসেছেন তাই তো? না না তার মানে? মানে এটা কার বাড়ি? আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এটা আমার বাড়ি। এই বাড়ির বড় মেয়ে আমি। কেন বলুন তো? না কিছু না। নিলয় আর দাঁড়ায় না, হন হন করে হেঁটে চলে যায়। নিশি নিলয়ের পালানো দেখে হেসে ফেলে। জামিলা বেগম নিচে আসে। নিশিকে উঠোনে গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে মা, আমাকে যে ছেলেটা অ্যাক্সিডেন্টের দিন বাঁচালো, সেই ছেলেটা আসছিল আমাকে দেখতে। কি বলিস? আমাকে ডাকলি না কেন? ছেলেটাকে ধন্যবাদ দিতে হবে। খালি মুখে চলে গেল কেন? তুইও না কি করিস, মানুষকে ঠিক মতো মূল্যায়ন করতে পারিস না। এই মা, তুমি খালি বকা দাও কেন? কিন্তু সে বাড়ির ভিতরে কি করছিল? আমি তাকে বাড়ির ভিতর থেকে বের হতে দেখলাম, ধাক্কা খাইলাম দরজায়। মানে আমি যখন ঢুকতে যাব তখন সে বের হচ্ছিল। কি করছিল ভিতরে? বাড়ির ভিতরে? তোর লোকেদেরও এখন বাড়ির ভিতরে আসতে বারণ করে দিয়েছি। তাহলে আর কে আসবে? কার অনুমতি আছে এখানে ঢোকার? তো আমি কি জানি? তুমি কার বার ঢুকতে বারণ করো, কে ঢোকে জানি না। আমাদের বাড়ির সবাই, আর জেরিনের টিচার তো ঢুকবে। জেরিনের টিচার? ওর জন্য টিচার কবে পেয়েছো? একদিনও তো বললে না। তোর সময় আছে নাকি বাড়িতে কি ঘটেছে সেটা জানার? যাই হোক, কাজ আছে আমার, তুই থাক তোর মতো। একটা কাজের নাই মেয়েটা। জামিলা বেগম চলে যায় এখান থেকে। নিশি কি করবে বুঝতে পারছে না। নিলয়ের কথা মনে পড়ছে। ছেলেটা বারবার তাকে সেভ করে। ছেলেটা বেশ অসাধারণ। সব টিভিতে একটা অ্যানিমেটেড মুভি দেখানো হচ্ছে। চ্যানেলগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অ্যানিমাস। সেই অ্যানিমেটেড সিনেমাতে দেখানো হচ্ছে একটা ছেলে তার মাকে রাস্তার পাশে বসিয়ে রেখেছে। মাটা অনেক অসুস্থ। ছেলেটা ছোট,
10 বছর বয়স। অসুস্থ মাকে ল্যাম্পপোস্টের নিচে রেখে ডাস্টবিনের দিকে এগিয়ে যায় সে। অনেক মানুষ হেঁটে যায়, সবাই ছেলেটার দিকে তাকায়। ছেলেটা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে আনে, কিন্তু সেটা পচা বাসি খাবার। ছেলেটা যখন তার মায়ের কাছে আসে, তখন কিছু পুলিশ এসে তার মাকে লাঠি দিয়ে মেরে সেখান থেকে সরে যেতে বলে। এর কারণ সেখানে রাষ্ট্রপতি আসবে। ছেলেটা পুলিশের হাতে পায়ে ধরতে থাকে। কিছু সময় পর সেখানে রাষ্ট্রপতি আসে। রাষ্ট্রপতির গাড়িতে রাষ্ট্রপতি লেখা। ছেলেটা সেই গাড়ির দিকে তাকিয়ে আছে। রাষ্ট্রপতি গাড়ি থেকে নামে। ছেলেটা গাড়ির কাছে যায়। রাষ্ট্রপতিকে অনুরোধ করে তার মায়ের জন্য খাবার কিনতে হবে, কিছু টাকা দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্রপতি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাকে সহ তার মাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য পুলিশদের বলে। পুলিশগুলো গিয়ে ওদের লাঠি দিয়ে পেটাতে থাকে। সেখানেই পিচ্চি ছেলেটার মা লাঠির আঘাতে মারা যায়। ছেলেটা ইট নিয়ে রাষ্ট্রপতির গাড়ির কাছে ছুঁড়ে মারে, আর গাড়ির কাঁচ ভেঙে যায়। তারপর ছেলেটা দৌড়ে পালায়, পিছনে তাকায় না সে। এরপর হঠাৎ টিভির স্ক্রিন কেমন ঝিরঝির করে ওঠে কয়েকবার। তারপর হঠাৎ করে স্ক্রিনে অ্যানিমাসকে চলে আসতে দেখে। সবাই ভয় পায়। অ্যানিমাস স্ক্রিনে এসে বলে, A devil who lost paradise at the beginning of creation because of his arrogance. Devil has come to make people devil. Now I have become a devil too, so my name is Animus. লাইভ চলছে টিভিতে। অ্যানিমাস বসে আছে তার পিসির সামনে। স্ক্রিনের একপাশে কর্ণফুলী ব্যাংকের দৃশ্য। মেইন স্ক্রিনে ব্যাংকের অনলাইন সব ডেটা অ্যানিমাস তার কাছে নিয়ে নিয়েছে। ব্যাংকের ম্যানেজার, মালিক, এমনকি যাদের অ্যাকাউন্ট আছে সবাই টিভিতে লাইভ দেখছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। অ্যানিমাস থামে, সবার উদ্দেশ্যে বলে, ভাবছেন কারেন্ট অফ করে দিয়ে আমার হ্যাক বন্ধ করবেন? নো, সেটা কখনো পারবেন না, কারণ আমার কাছে আলো থাকবেই। হ্যাক করে সেটাও আমি বিদ্যুৎ উৎপন্ন করে হ্যাক করছি। অ্যানিমাসের পাগলামি দেখতে থাকে। মাত্র 10 মিনিটের ভেতরে কর্ণফুলী ব্যাংকের সব অনলাইন অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যানিমাসের কাছে চলে আসে। অ্যানিমাস একটা অ্যাকাউন্টের উপরে এসে থামে। সেই অ্যাকাউন্ট নাম্বারটা সবার সামনে দেখায়। অ্যানিমাস মুচকি হেসে বলে, This account is owned by the Home Minister. There are 30 crore rupees in the account. But now, all this money will be hacked. Good night. তারপর টিভি টেলিকাস্ট বন্ধ করে দেয় অ্যানিমাস। পুরো দেশ শুধু চেয়ে দেখলো হ্যাকারের পাগলামি। কিন্তু কে এই অ্যানিমাস? সে এত পাওয়ারফুল কেন? পুরো দেশ অ্যানিমাসের ভয়ে চুপ হয়ে গেছে। পত্রিকাতে লেখা হয়েছে রাষ্ট্রপতির অ্যাকাউন্ট থেকে 30 কোটি টাকা হ্যাক করে প্রতিটা গরিব মানুষের বাড়ির সামনে টাকার মানিব্যাগ ফেলে আসা হয়েছে। আর সেই মানিব্যাগের উপরে অ্যানিমাসের নাম লেখা। আয়াজ সাহেব শব্দ করে হাসছে। এই অ্যানিমাস অনেক জিনিয়াস। তাকে ধরা বা তাকে দমন করা অন্তত বাংলাদেশের অন্য কারো হ্যাকার পারবে না। আয়াজ সাহেব টিভির সামনে বসে আছে। পলাশের বক্তব্য শুরু হয়েছে। তার ছেলে রাজের বলা কথা অনুসারে সব কিছু বলে পলাশ। নিশিও তার আঙ্কেলের অফিসে প্রবেশ করেছে। টিভিতে পলাশের বলা সব বক্তব্য শুনে সে অবাক। আয়াস টিভি বন্ধ করে। নিশি বলে, আঙ্কেল, পলাশ পুরো বিষয়টা কিভাবে ঘুরিয়ে দিল দেখলেন? ও অনেক হারামি। রাজনীতির চাল, বাট পলাশের তো এত বুদ্ধি থাকার কথা না। কে দিল তাকে এত বুদ্ধি? এখন তো মনে হচ্ছে ওর হাসপাতাল আবার খুলবে। পারবে না, পলাশ এবার হারবে। সামনের নির্বাচনে পলাশের অপোনেন্ট হিসেবে আমি দাঁড়াচ্ছি। তুমি খালি ভোটের মাঠে জনগণকে পাঠানোর ব্যবস্থা করো, বাকিটা আমি সামলে নেব। সেটা খুব ভালোই পারবো। এই উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে সবগুলোতে আমি একা হ্যান্ডেল করব। দেখতে চাই পলাশ কিভাবে পাশ করে। তুমি কি এখন সুস্থ? আমি জানি ট্রাকের নাম্বারটা কত। কাশেমের ফুচকার দোকানের সামনে যে সিসি ক্যামেরা আছে সেটাতে খোঁজ নিয়ে দেখেছি নাম্বারটি। তোমাকে পাঠিয়ে দেব, খোঁজ নাও গাড়ির মালিককে। আর যে ছেলে তোমাকে বাঁচিয়েছে তাকে একদিন দাওয়াত করে বাসায় এনো। গতদিন আসছিল, কিন্তু আমাকে দেখে পালিয়েছে। কি বলো? আচ্ছা, ধরে বেঁধে আনিও। নিশি চলে যায়। আয়াজ সাহেব কোর্টের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে হাসতে থাকে, কারণ এটাতে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর পতনের ডাক। নগর হাসপাতাল কেন্দ্রিক যত কুকর্ম আছে সব কিছু ডেটা এখানে আছে। অ্যানিমাস তাকে দিয়েছিল, কিন্তু কে এই অ্যানিমাস? সে রাষ্ট্রপতির অ্যাকাউন্টও খেয়ে দিয়েছে।
নিশি বাড়িতে আসে। জেরিন তার পড়ার টেবিলে বসে আছে। নিশি তার রুমে যাচ্ছিল, হঠাৎ জেরিনের রুমের দিকে তাকায়। জেরিন ম্যাথ করছে। নিশি রুমে প্রবেশ করে। নিশি বলে, কি ব্যাপার, তুই এত পড়াকু হলি কবে থেকে? আপু কখন আসছো? এই মাত্র। তোর টিচার কখন আসে? এই তো একটু পর আসবে, পড়তে হবে অনেক, টিচার যা করা। এই, তোর নতুন টিচার আগে টিচারদের মতো নাকি? মানে তোর সাথে ফ্লার্ট করে, না পড়িয়ে গল্প করে? না না আপু, এই টিচার অনেক ডেঞ্জারাস। আমাকে না গতদিন মারছে, কাঠের স্কেল দিয়ে 5টা হাতে বাড়ি দিয়েছে। কি যে ব্যথা হয়েছিল। হোমওয়ার্ক দেয় কতগুলো, করতে হচ্ছে। তাই নাকি? এই ব্যাটা তো দেখি ডেঞ্জারাস। আচ্ছা, রোজ পড়াই? না, একদিন বাদে একদিন, আজকে পড়ানোর দিন। আচ্ছা, পড় তাহলে। তোর টিচারকে তো দেখতেই হচ্ছে। এখন রুমে গেলাম। নিশি কথাটা বলে চলে যায় জেরিনের রুম থেকে। কিছু সময় পর নিলয় আসে। আজকে জামিলা দরজা খুলে দিয়েছে। নিলয় কুশলাদি বিনিময় করে সোজা জেরিনের রুমে চলে আসে। জেরিন হোমওয়ার্ক শেষ করে কানে হেডফোন বুঝে বসে গান শুনছে। নিলয় এসে বসতেই চমকে ওঠে। জেরিন টি শার্ট আর ওড়না পরেছে। নিলয়কে দেখে ভয়ে মাথা নিচু করে নিল। নিলয় মুচকি হাসে। নিলয় কিছু বলার আগে জেরিন হোমওয়ার্কের খাতাটা নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় খাতাটা হাতে নিয়ে সব কিছু চেক করে। ভালোই পেরেছে সে। নিলয় জেরিনকে পড়াতে থাকে। নিশি দরজার কাছে এসে উকি মারে, কিন্তু নিলয়ের পেছন দিকে দেখতে পায় নিশি। নিশি ভেতরে আসতে যাবে, তখনই জামিলা নিশিকে ডাক দেয়। নিশি চমকে ওঠে, দৌড়ে ওর মায়ের কাছে যায়। পুরো ইউনিয়নের মানুষরা নিশিকে মেনে চলে, আর নিশি তার মায়ের ভয়ে একদম চুপসে থাকে। বাড়িতে প্রতিটা সন্তান বাবা নয়তো মাকে ভয় পায়। সেক্ষেত্রে নিশি তার মাকে ভয় পায়, আর জেরিন তার বাবাকে ভয় পায়। নিশি রান্নাঘরে আসে। নিশি বলে, কি হলো, ডাকো কেন? এই নেটরে জেরিনের টিচারকে নাস্তা দিয়ে আয়। যদিও ছেলেটা কিছু খেতে চায় না, তবুও দিতে হয়। গতদিন চলে গেছে দেখা না করে। আচ্ছা। নিশি ট্রে নিয়ে দরজার কাছে আসলো। দরজার কাছে দাঁড়িয়ে বলে, জেরিন, ভিতরে আসলাম। নিলয় পিছনে তাকায়নি। নিশি ভেতরে আসে। টেবিলে যখন ট্রে রাখে, তখন নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়কে দেখে চমকে ওঠে। নিশি বলে, আপনি? আপু কি হলো, চমকে গেলা কেন? নিশি আর নিলয় একে অপরের দিকে তাকিয়ে আছে। জেরিন একবার নিশির দিকে তাকায়, তো আরেকবার নিলয়ের দিকে তাকায়। জেরিনের ডাকে ঘোর ফিরে দুজনের। নিশি বলে, না মানে উনিই তো আমার টিচার। কেন, তুমি কি চেনো? না না মানে হ্যাঁ। ওয়াও, কি কোইন্সিডেন্স। নিলয় ঢোক গিলল নিশিকে দেখে। নিশির চুলগুলো এলোমেলো, খুবই সাধারণভাবে আছে। নিশি বলে, দাঁড়া আসছি, বই পড়। নিশি দৌড়ে রুম থেকে চলে যায়। নিলয় হাঁপ ছেড়ে বাঁচে। নিলয় বলে, আজকে দ্রুত যাই, আর পড়তে হবে না আজ। সে কি, আজকে তো এখনো 1 ঘন্টাও হয়নি, আর আপনি এসে বলছেন আজকে একটা অনুশীলনী শেষ না করে যাবেন না? না মানে আসলে। নিলয় পেছনে তাকায় একবার, আবার জেরিনের বইয়ের দিকে তাকায়। জেরিন মুখ চেপে হাসছে। নিলয় ভয় পাচ্ছে নিশিকে সেটা জেরিন বুঝতে পেরেছে। কিন্তু নিশি কোথায় গেল? নিশি সোজা রুমে এসে সুন্দর একটা ড্রেস পরল। তারপর মুখে হালকা প্রসাধনী ব্যবহার করে ঠোঁটে হালকা লিপস্টিক দিল। চুলগুলো সুন্দর করে বেঁধে নিয়ে জেরিনের রুমে আসলো। জেরিন নিশিকে দেখে হা হয়ে চোখ গোল করে তাকালো। নিশি কিছু বলতে যাবে, তখনই জেরিন বলল, কি ব্যাপার আপু, কোথাও বের হবা? সেজে গুজে আসলে যে। নিশি টেবিলের নিচে জেরিনের পায়ের উপর পা দিয়ে মারা দেয়। জেরিন আউচ করে ওঠে। নিলয় তাকায় না। নিশি নিলয়কে বলে, মিস্টার চিটার, সরি টিচার, আপনি তাহলে আমার বোনকেই পড়ান? কি পড়ান? ম্যাথ। তোমাকে না তখন বললাম? তোর কানের নিচে দিব দুটো। বেশি কথা বললে, বুঝেছিস? জেরিন, তোর রুমটা এত অগোছালো কেন রে? ডলগুলোর কি অবস্থা করেছিস? পড় তোরা, আমি তোর রুমটা গুছিয়ে দেই। আপু তুমি কি অসুস্থ? তোমার রুমটা তো আমি। চুপ, অঙ্ক কর বেয়াদব। পড়ার সময় এত কথা কে বলে? হ্যাঁ ঠিক আছে। নিশি গিয়ে নিলয়ের সোজা বসে দূরে। নিলয় মাথা তুলে তাকায় সামনে। নিশিকে বসে থাকতে দেখে। নিশিকে সুন্দর লাগছে।
কারণ বাহিরে বেশিরভাগ সময় শার্ট টি শার্ট পরেই থাকে। জেরিন বুঝতে পারার আগেই নিলয় চোখ সরিয়ে নেয়। নিশি বলে, জেরিন বুঝলি, তোর রুমটা আমার একদিন পর পর এসে চেক করা দরকার। যা ময়লা করিস তুই। আচ্ছা করিও, কিন্তু একদিন বাদে একদিন কেন, প্রতিদিন আসবা। তোরে পরে যে আমি কি করব, পর। টিচার, এটা বুঝতে পারছি না, টিচার অঙ্ক কেন করতে হবে? অঙ্কটাকে তুমি প্রেম দিয়ে করো, দেখবা সহজ হয়ে যাবে। মানে যে সাবজেক্টেই পড়ো না কেন সেই সাবজেক্টের প্রতি প্রেম দিতে হবে, ভালোবাসা দিতে হবে। তাহলে কি টিচার সাহেব, প্রেম কি? জানি না। এই নিলয়, কি ব্যাপার নিশি, তুই এইখানে? আর এমন সেজেগুজে এখানে কি করিস? জামিলা বেগম নিলয়কে খাবার খেয়ে যেতে বলার জন্য আসে। নিশিকে দেখে প্রশ্নটা করলো। নিশি থতমত খেয়ে উঠে দাঁড়ায়। বাহিরে যাব, জেরিনের কাছে আইলাইনার আছে কি না সেটা নিতে আসছিলাম। ওহ, তাহলে যা, সন্ধ্যার ভিতরে ফিরবি। আচ্ছা। ও নিলয়, মাংস রাঁধছি, খেয়ে যাবা একেবারে, দেখা না করে পালাবে না বলে দিলাম। মা, আমি পরে যাব বাহিরে, না হয় কালকে যাব, এখন বেরোতে ইচ্ছে করছে না। তাহলে বাইরে আয়, ওরা পড়ছে পড়ুক। মা, জেরিনের টিচারের বেতন কত? সেটা জানি না, তোর বাবা জানে। এই টিচারের কাছে জেরিন দেখছি ভালোই পড়ছে। আমার একটু পরপর খোঁজ নিতে হবে জেরিন কেমন পড়ছে। ও যে কি পরিমাণ ফাঁকিবাজ হয়েছে জানো না। একটু সুযোগ পেলেই টিচারকে বলছে ছুটি দেন ছুটি দেন। আমার চেক করতে হবে মা। এত ভালো টিচারের কাছে পড়তে চায় না তোমার মেয়ে। কত সুন্দর করে বোঝাচ্ছে দেখেছি, প্রেম দিয়ে বোঝাচ্ছে। মানে মনোযোগ দিয়ে বোঝাচ্ছে। টিচারের বেতন বাড়িয়ে দিয়ে হলেও রাখবা। চলো, ক্ষুধা লাগছে আমার। জামিলা বেগমকে নিয়ে নিশি জেরিনের রুম থেকে চলে যায়। নিলয় আর নিশি হাঁপ ছেড়ে বাঁচে। জেরিন আর নিলয় একসাথে বলে ওঠে, তোমার আপু বেশি ডেঞ্জারাস। আমার আপু বেশি ডেঞ্জারেস। দুজনেই মুচকি হাসে। নিলয় আরও কিছু সময় পড়ানোর পর জেরিনকে ডাকে। জেরিন, জি টিচার। এই নাও চকলেটস। আমার জন্য? কিন্তু কেন? গতদিন তোমাকে মারছিলাম আর জানতাম আজকে হোমওয়ার্ক সব করবা, তাই আমার তরফ থেকে তোমাকে চকলেট দিলাম। আপনি তো বেশ ভালো টিচার। হ্যাঁ, কথা শুনলে অনেক উপহার পাবা। ঠিক আছে, তাহলে হোমওয়ার্কের দিন অনেকগুলো। না, আজকে কম দিব, 20টা ম্যাথ করবা। নিলয় চলে আসে জেরিনের রুম থেকে। জেরিন চকলেট পেয়ে খুশি। নিলয় রুম থেকে বের হতেই নিশিকে দেখতে পাই এদিকেই আসছে। নিলয় নিশিকে দেখেই মাথা নিচু করে নিল। নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিশি বলে, হাই টিচার। হ্যালো। আপনি তাহলে এতদিন আমার বোনকে পড়ানোর জন্যই আসতেন? আচ্ছা যান, ড্রয়িং রুমে বসেন, মা ডাকে আপনাকে। নিলয় দ্রুত চলে যায় নিশির সামনে থেকে। তারপর পলাশকে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী। পলাশ ভয়ে ভয়ে রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে পলাশকে ঝাড়ি না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কবির সাহেব বলে, পলাশ, তুমি তো দেখি ছক্কা মেরে দিলে। এত কিছু গোপনে তুমি করো, আমাকে জানাওনি কেন? তুমিই দেখি সব হ্যান্ডেল করে ফেললে। আমি তোমার কাজে বেশ সন্তুষ্ট। কিন্তু স্যার, বুদ্ধিটা আমার ছেলের। আমার ছোট ছেলে রাজ সব কিছু বুঝিয়ে দিয়েছে। ওয়াও, এটা তো গ্রেট। রাজকে আমার সাথে দেখা করতে বলিও তো। জি স্যার। কবির ফোন কেটে দেয়। রাজ পেছন থেকে বলে, স্বরাষ্ট্রমন্ত্রী যেতে বলল, তাই না? তুই কিভাবে জানলি? রাজনীতি মাইন্ড ড্যাড। রাজনীতিতে একটা কথা আছে, হয় তেল মারো নয় বিপদ থেকে রক্ষা করো। বড় নেতারা তোমাকেই ডাকবে। তুই পাক্কা রাজনীতির খেলোয়াড় হবি। চল, পার্টি হবে আজ। কিডনি পাচারের টাকা দিয়ে আজকে পার্টি হবে কবির স্যারের বাড়িতে। ঠিক আছে, চলো তাহলে। ওরা দুজন বের হয়। উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। পলাশ অনেক খুশি রাজের কারণে। তারপর নিলয় সোফাতে বসে আছে। জামিলা বেগম আসে নিলয়ের কাছে। নিলয়কে বলে, আমি জেনেছি সেদিন নিশিকে তুমিই অ্যাক্সিডেন্ট হাত দিয়ে বাঁচিয়েছিলে। সবাইকে কল করেছি, সবাই আসছে তোমাকে দেখতে। সবাই? কিন্তু এসবের কি দরকার ছিল আন্টি? চুপ থাকো তো, বসো, নিশিকে ডাকি, গল্প করো। না থাক, আমি একা আছি। নিশি, এই নিশি, জেরিন, এই জেরিন, এদিকে আয়, নিলয়ের সাথে বসে গল্প কর। জেরিন তো দৌড়ে আসে।
নিলয়ের পাশে এসে বসে। নিলয় সরে বসলো। নিশিকে আসতে দেখে নিলয়। ফোনে কথা বলছে নিশি। চিল্লিয়ে কাকে যেন মারতে বলে, হাত পা ভাঙতে বলে। কিন্তু নিলয়ের উপর নজর পড়তেই নিশি আস্তে আস্তে কথা বলা শুরু করে। দ্রুত ফোনে কথা বলা শেষ করে নিলয়ের সামনে এসে বসে। নিলয় কিছুটা সরে যায়। নিশিও সরে মুখ সোজা করে বসে। টিচার সাহেব, আমার আঙ্কেল আসছে দেখা করতে। কে তিনি? মেয়র আয়াস। এত বড় মানুষ আমার সাথে দেখা করবে? হ্যাঁ, কারণ তার কলিজাকে বাঁচিয়েছেন, মানে আমাকে সেভ করেছেন। এই জন্য উনি আমাকে ছাড়া বা আমাকে না বলে খায় না। তাহলে বুঝেন কতটা ভালোবাসে আমাকে। ও আচ্ছা, এই জন্য আপনি চেয়ারম্যান হয়েছেন? নিলয়ের কথা শুনে মুচকি হাসে নিশি। হঠাৎ মেসেজ টোনে বেজে ওঠে তার। জিসানের মেসেজ। একটা লিঙ্ক পাঠিয়েছে। নিশি লিঙ্কে ক্লিক করে। ভিডিও প্লে হয়। নিশিকে নিয়ে রিলস আরও একটা। কাশেমের ফুচকার দোকানের সামনে পায়চারি করছে, হাঁটছে, স্টাইল করছে, সব কিছু কাট করে একটা হিন্দি সং লাগিয়ে 50 সেকেন্ডের রিলস বানিয়ে আপলোড করেছে। নিশি আইডিটার দিকে তাকায়। অপ্রত্যাশিত বিকেল আইডি থেকে এই রিলস পোস্ট করা হয়েছে। নিশি কমেন্টগুলো চেক করে। কেউ কেউ লিখেছে জাতির ক্রাশ, কি স্টাইল দিয়ে হাঁটে, ভাই এটা কি তোমার গার্লফ্রেন্ড? আমাকে দিয়ে দাও। আপুটা কি সিঙ্গেল? নতুন ক্রাশ নাম্বার পাওয়া যাবে? মেয়েটাকে বউ বানিয়ে আনবো। নিশি কমেন্ট পড়ে অবাক। এইসব কি? কে ভিডিও করে? কে আপলোড করে? কার ফেসবুক আইডি এটা? নিশি বিরক্ত হয়। আপলোড হয়েছে 6 ঘন্টা আগে, 4 মিলিয়ন ভিউজ, মানে এটাও ভাইরাল হয়ে গেছে। নিশি ফোন রাখতেই বাড়িতে সবাই এক এক করে প্রবেশ করে। সবাই নিলয়ের সাথে পরিচিত হয়। নিলয় নিশির বাবা জেহান সাহেবের সাথে পরিচিত জেনে আরও খুশি হয়। আবার জেরিনের টিচার তার উপরে নিশিকে বাঁচিয়েছে। নিলয় সবার সাথে আলাপ করে চুপচাপ বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নিশি লাফ দিয়ে উঠে বলে, আঙ্কেল আসছে। নিশি দৌড়ে চলে যায় দরজার কাছে। দেরি না করে দ্রুত দরজা খুলে দেয়। আয়াজ সাহেব নিশিকে দেখে মুচকি হেসে জড়িয়ে ধরে। নিশি বলে, দ্রুত ভিতরে আসেন। যে ছেলে আমাকে সেভ করেছিল অ্যাক্সিডেন্ট থেকে, সে বসে আছে। আয়াজ সাহেব ভিতরে আসে। নিলয় ওনার দিকে তাকায় না, চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। নিলয় মাথা নিচু করে বসে থাকে। আয়াজ সাহেব তার সামনের চেয়ারে যেয়ে বসলো। নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি এখানে? সবাই আয়াজ সাহেবের দিকে তাকায়। উনি আগে থেকেই নিলয়কে চেনে, কিন্তু কিভাবে? নিশি তার আয়াজ সাহেবের কাঁধে হাত দিয়ে বলে, আঙ্কেল, আপনি নিলয়কে চিনেন? হ্যাঁ, কেন চিনব না? আমার ফোন হারিয়ে গিয়েছিল। আমার ফোনে লক করা ছিল না। ফোন আর মানিব্যাগ হারিয়েছিল। মানিব্যাগে 50,000 টাকা ছিল। থানায় জানিয়েছিলাম, তবে কোনো হদিশ হয়নি। 4 দিন পর সে আমার অফিসে আসে। আমার কাছে এসে বলে, স্যার এগুলো কি আপনার? মানিব্যাগে আপনার ঠিকানা, আইডি কার্ড পেয়েছি। আমার এক্সাম ছিল বলে যেদিন এটা পেয়েছিলাম সেটা ফেরত দিতে পারিনি। ফোনটা পড়ে হয়তো ফেটে গিয়েছে। অফ ছিল ফোন, সেভাবেই আছে। এই নিন। আমি ফোন নিয়েই অন করি। ফোনটা অন হয়। যতটুকু চার্জ ছিল সেভাবে আছে। মানিব্যাগে সবটা দেখলাম, যেভাবে টাকা রাখা ছিল এবং যত টাকা ছিল সবটাই সেভাবে আছে। আমি ছেলেটার সততা দেখে অবাক হই। এই যুগে এসেও এতটা সৎ ছেলে পাওয়া যায়? এটা কি ভাবা যায়? ওকে বলেছিলাম, মানিব্যাগে এতগুলো টাকা, দামি আইফোন, সবকিছু পেয়ে তুমি নিজের জন্য নিলে না কেন? ফেরত দিলে কেন? আমাকে কি বলে জানিস? বলে যে এইসব কিছু চেক করার জন্য সময় পাইনি, শুধুমাত্র উপরের আইডি কার্ড দেখে আপনাকে চিনেছিলাম, হয়তো আপনার মূল্যবান জিনিস থাকবে ভেবে ফেরত দিয়েছি। কি আজব ছেলে বল। আর সত্যি সে খোলেনি। আমি টাকাগুলো একটা উল্টে আর একটা পাল্টে রেখেছিলাম, সেম ভাবেই ছিল। টাকাগুলো নতুন চকচকে নোটও ছিল, সেভাবেই টাকাগুলো ফেরত পাই। ফোনটাও সে অন করেনি। এমন ছেলে এই যুগে দেখতে পাওয়াটাও বিরল বিষয়। তা আপনি কিছু বলেননি তখন? বলিনি, বলেছিলাম 10,000 টাকা পুরস্কার নাও। আমাকে কি বলে জানিস? বলে যে উপকারের প্রতিদান টাকাতে হয় না, তারপর চলে আসে। মানে আমাকে বোঝাও যে ছেলে এত দামি কিছু পেল, সেই সুবাদে কোনো কিছুই গ্রহণ করেনি। সত্যি এই ছেলে একটা অদ্ভুত প্রকৃতির। আয়াজ সাহেবের কথা শুনে নিশির বাড়ির সবাই নিলয়ের দিকেই তাকিয়ে থাকে অবাক হয়ে। বাড়িতে প্রায় 10 জন লোক এখন। সবাই তো নিলয়ের প্রশংসা করতে ব্যস্ত। নিলয় চুপচাপ বসে আছে।
কারোর দিকে তাকাচ্ছে না। জামিলা বলে, সেদিন টেবিলে আমি 1,000 টাকার নোট রেখে একটু রান্নাঘরে গিয়েছিলাম, দেখলাম বাতাসে উড়ে দরজার কাছে চলে গেছে। ঠিক সেই সময় নিলয় চলে যাচ্ছিল, দরজার কাছে টাকাটা দেখে টেবিলের কাছে এসে স্ট্রে চাপা দিয়ে চলে যায়। অন্য ছেলে হলে তো পকেটে গুজে নিয়ে চলে যেত। সেদিন বুঝেছিলাম এই ছেলেটার প্রশংসা নিশির বাবা এমনি করে না। হয়েছে, এবার খেতে শুরু করি নাকি? ছেলেটা সেই বিকালে আসছে, রাত 9টা বেজে গিয়েছে, অথচ না খাইয়ে রাখছো তোকে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো সবাই। সবাই খাবার খেতে থাকে, কিন্তু নিশি নিলয়ের দিকে তাকানোতে বেশি মনোযোগ দেয়। নিলয় একবার তাকায় নিশির দিকে, নিশি এক চোখ টিপ দেয়। নিলয় সেটা দেখা মাত্রই হেঁচকি ওঠা শুরু করে। তাড়াতাড়ি জামিলা পানি এগিয়ে দেয় নিলয়কে। নিশি চোরা হাসি দিতে থাকে। সবাই খাবার শেষ করে। নিলয় দ্রুত বিদায় নিয়ে বের হয়। বাড়ির উঠোনে আসতেই পেছন থেকে নিশির গলা শুনতে পায় নিলয়। ওই টিচার। নিলয় ঘুরে তাকায়। নিশি দৌড়ে আসে নিলয়ের সামনে। নিলয়ের দিকে তাকিয়ে নিশি মুচকি হাসে। নিলয় চোখ নিচু করে। নিশি বলে, এত রাতে একা যেতে পারবেন? আমি সাহসী। আচ্ছা, আমি কি একটু এগিয়ে দিয়ে আসবো? না, তার প্রয়োজন নেই। চলুন না, দোকান অবধি যাব। বাড়িতে আইসক্রিম ফুরিয়ে গেছে, খাবারের পর আইসক্রিম না খেলে কেমন যেন লাগে। চলেন চলেন। নিলয় আর কিছু বলল না। নিলয় পকেটে হাত গুজে হাঁটছে, নিশি পাশে হাঁটছে। দুজনেই নীরব। নিশি নীরবতা ভেঙে বলে, ওই টিচার, আপনি কি সবসময় এমন গম্ভীর? মানে? না মানে এমন চুপচাপ থাকেন সব সময়? কথা বলার দরকার পড়ে না। আপনি কোথায় থাকেন? ধোয়াপাড়াতে। বাবা, অটোতে যেতেই তো 20 মিনিট লাগবে। কাশেম ফুচকা গ্যালারি চলে আসছে, আইসক্রিম নিয়ে চলে যান। নিলয়ের কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। নিশি নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাজদের পার্টি শেষে সবাই এক এক করে চলে যায়। পলাশ, রাজ আর কবির বসে আছে। তিনজনে ড্রিঙ্কস করছে। কবির পলাশকে বলে, পলাশ, তোমার বড় ছেলে কোথায়? দেশের বাইরে। ও, তোমার বড় ছেলের চেয়ে মনে হচ্ছে ছোট ছেলে রাজ বেশ কাজের ছেলে। অনেক কাজের ছেলে। নিশিকে মারতে বলেছিলাম, সেটার কি খবর? শোনো, ও থাকলে তোমার ওখানে ইলেকশন করতে অনেক সমস্যা হবে। মারতে তো চেয়েছিলাম, কিন্তু কিভাবে যে বেঁচে গেল সেটাই বুঝতে পারছি না। ট্রাকটা ধাক্কা দিতে যাচ্ছিল, তখনই কে যেন এসে ট্রাকের সামনে থেকে ওকে বাঁচিয়ে নিয়েছে। কি হো, বেঁচে আছে এখনো? আর সেই ট্রাকের কি খবর? ট্রাক যেন কোনোভাবেই ওদের হাতে না পড়ে। সিসিটিভিতে কিন্তু দেখা যাবে। চিন্তা নেই আঙ্কেল, যে ট্রাকের ডাক্তার ছিল সে আর বেঁচে নেই, আর ট্রাকটা নদীর পানিতে ফেলে দিয়েছি। বাহ, পলাশ তোমার ছেলেকেই দরকার। সামনের এমপি ইলেকশনে রাজ দাঁড়াবে তোমার জায়গাতে। কোনো সমস্যা নেই স্যার, আপনি খালি পাশে থাকলেই হবে। কিন্তু ইলেকশনে বিপরীতে আয়াস দাঁড়াবে। ওই শালা পাবলিক ফিগার টাইপ, ঝামেলা আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নির্বাচন মাঠে কেউ ভোটই দিতে যাবে না। নির্বাচনের আগের রাতে এলাকায় পুরো কারফিউ জারি চলবে, আর যারা যাবে তারা আমাদের দলেরই ভোট দেবে। এই ছেলেকে তুমি এতদিন বসিয়ে রেখেছিলে কিভাবে? তার ভিতরে লিডার হওয়ার সব গুণই আছে। এমন লিডার পাশে থাকলে 30 বছর নিশ্চিন্তে থাকা যাবে। যাও, আমি নমিনেশনের সব ব্যবস্থা করছি। ঠিক আছে আঙ্কেল, আপনার পাশে আমি আছি সব সময়। রাজ কথাটা বলে ওর বাবাকে নিয়ে বের হয়। রাজ গাড়ি ড্রাইভ করে। পলাশ বলে, কবির স্যার এত দ্রুত তোর প্রতি ফিদা হবে সেটা ভাবতেই পারিনি। এটা তো হওয়ারই ছিল। সামনে এমপি হতে যাচ্ছিস, অল্প বয়স, এত জলদি রাজনীতিতে আসবি, সামলাতে পারবি তো? ড্যাড, আমি এমপি হতে নয়, রাজনীতিতে আসব তোমার কবির স্যারের জায়গাটা নিতে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী হব। কি, ওই নেশা কি তোর হয়ে গেছে বেশি? নো ড্যাড, সময় হোক বুঝতে পারবা, এখন ঠিক মতো বসো। রাজের কথা শুনে পলাশের নেশা চলে গেছে। নিজের ছেলের কথা শুনে কেমন যেন গা ঝটকা দিয়ে উঠছে তার। কি বলবে সে বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে যে রাজ রাজনীতির মাঠে নামবে জেতার জন্য।
তার পজিশনের জন্য। রাষ্ট্রপতি দেশের সব জেলা থেকে বড় বড় পুলিশ কর্মকর্তা ও সাইবার সিকিউরিটি টিমের হেড মেম্বারদের ডেকেছে। সবার উদ্দেশ্যে বলে, কি করছেন আপনারা? কোথা থেকে এলো এই অ্যানিমাস? কে সে? কি চাই? কেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের টার্গেট করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছে? আসল কথা হলো সে জানে কিভাবে আমাদের কোথায় কোন অ্যাকাউন্ট আছে। স্যার, শুনেছি আপনারা এই অ্যাকাউন্টে যত টাকা ছিল তার লিগ্যাল হিসাবে আপনার কাছে নেই। এটা তো আপনার কালো টাকার অ্যাকাউন্ট। আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। এনিমাস হ্যাকার যতজনের অ্যাকাউন্ট হ্যাক করছে সেই সব অ্যাকাউন্টের ব্যাপারে আমরা ক্রাইম ব্যালেন্স খোঁজ নিয়ে জানতে পারি ইললিগাল টাকা, সহজভাবে বলা যায় 2 নম্বরি টাকা, এইসব অ্যাকাউন্টে রাখা হয়েছে। এনিমাস হলো হ্যাকার, সে হ্যাক করে টাকা নিচ্ছে, সেটা পরের বিষয়। আগে আপনারা বলবেন আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো আসে কোথা থেকে। আপনাদের মেইন অ্যাকাউন্টে যত টাকা আছে সেটারও হিসাব অনেক বিশাল। কোটি কোটি টাকা কিভাবে হলো? ফারাদ সাহেব চুপচাপ হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। অ্যানিমাস তো এটাই চেয়েছে, সে যতই টাকা হাতিয়ে নিক, কিন্তু কেউ ওর বিরুদ্ধে বলতে পারবে না। ক্রাইম ব্রাঞ্চের হেড শুভম রায় কতগুলো প্রশ্ন ফারাদ সাহেবের সামনে দাঁড় করিয়েছে, কিন্তু ফারাদ চুপচাপ। ইশারায় শুভমকে বলে, শালা একবার তোকে একে পেয়ে নি। ফারাদ সাহেব বলে, সবাই অ্যানিমাসকে খুঁজে বের করো, যাও মিটিং শেষ। সবাই চলে যায়, কিন্তু শুভমকে ডাকে ফারাদ। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এসে দাঁড়ায় শুভম। দুজন গার্ড এসে শুভমকে পিটায়। ফারাদ কাছে এসে বলে, কুত্তা আর আমি আমার বিরুদ্ধে প্রশ্ন করিস, তোর সাহস কে দিয়েছে? তোকে মেরে ফেলবো আমি। স্যার প্লিজ মারবেন না, আমি এসব বলতে চাইনি, আমি তো কিছুই জানতাম না। ওই কুত্তার বাচ্চা, জানিস না মানে? তুই না জানলে এমন প্রশ্ন সবার সামনে কেন করেছিস? ওই থামছিস কেন? মার শালারে। স্যার আমি সব বলছি, আমাকে মারবেন না। কি বলবি? স্যার ও আমাকে বলাতে বাধ্য করেছে, স্যার প্লিজ মারবেন না। আরে কে সে? ওই হ্যাকার অ্যানিমাস। সে আমার সব সিক্রেট জানে, আমার ফোন, আমার কম্পিউটার, আমার পার্সোনাল তথ্য, আমার আর আমার ওয়াইফের মধ্যকার পার্সোনাল ভিডিও, আমার ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, সব কিছু অ্যানিমাস জানে। সে আমাকে সবার সামনে এসব কিছু বলতে বলেছে। যদি আমি না বলতাম সে এসব কিছু ভাইরাল করে দিত। সে অনেক ডেঞ্জারাস স্যার। আমাকে সে সিক্রেট ক্যামেরা নিয়ে এখানে আসতে বলে। আমি যা বলেছি সে জানে, সবার সামনে যে বলেছি সে ওটা দেখেছে। আমি জানি সে এখন ওই কথার উপর ভিত্তি করে আরও বড় কিছু করবে। তখন আপনি কোনো কথা বলতে গেলে সে এটাই পাবলিকালি টিভি চ্যানেলে রিপিট আকারে দেখাবে। ও শিট, তুই শালা আগে বোঝাবি না এমন কিছু? বোঝাতে পারবো না, আমি নিজেই ভুক্তভোগী। স্যার বাঁচান আমাকে। তোকে আমি কি বাঁচাবো? নিজে একে বাঁচি। ওরা সবাই ঝামেলাতে পড়েছে, কিন্তু আসলে অ্যানিমাস চাইছেটা কি? শুধু ওরা দুজন নয়, অ্যানিমাস সব খারাপ অফিসার মন্ত্রীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সবাই ভয়ে আছে, না জানি কি কি ভাইরাল হতে পারে। গোপনে তারা এত এত পাপ করেছে যে সেগুলো ভেবে এখন আফসোস করছে। কখনো যদি ভাইরাল হয় তাহলে সব কিছুই শেষ। এজন্য বলা হয়েছে নিশ্চয়ই সব কিছু দেখে উপরের মালিক। এখন সেটার ভয়ে ওরা ঘুমাতে পারে না। নিশি কাশেম মামার ফুচকার দোকানে বসে আছে, ওর সব লোকেরাও আছে। সেই ট্রাকের কোনো খোঁজ পায়নি কেউ। 3-4 দিন পর নিশি আবারও ওই আগের জায়গাতে এসেছে। একটা বাইক আসলো সেখানে। বাইক থেকে একটা ছেলে নামে, দেখতে সুদর্শনও বেশ। দোকানের ভেতরে সে একটা টেবিলে বসলো, মাংসের চাপ অর্ডার দিয়ে ফোন চাপছে। গায়ে স্যুট বুট পরা। সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। জিসান নিশির কানের কাছে এসে মুখ নিয়ে বলে, এটা রাজ, এমপি পলাশের ছোট ছেলে, কিন্তু সে এখানে কেন? এটাই রাজ? আচ্ছা দেখতে দে। দেখতে কিন্তু হেপি, ক্রাশ খেয়ে গেলাম। আহ, বেশি কথা বলিস না তো। কেন, এটা কি আপনি নিবেন? কাশেম প্লেটে চপ নিয়ে রাজের সামনে আসে। রাজকে বলে, বাবা তুমি আমাকে এমপি স্যারের পোলা না? হ্যাঁ আঙ্কেল, আপনি আমায় জানেন? হ্যাঁ জানি, তোমার বাবার লগে দেখছিলাম টিভিতে। ও আসলে বাবার রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু উনি তো এইসব নিয়ে ব্যস্ত থাকে, তাই মাঝে মাঝে ওনার কাজের মধ্যে আসতে হয়। তুমি আমার এই গরিব দোকানে আইছো, এসব খাবার খাইয়া তোমার খারাপ লাগবে না? কি যা বলেন না চাচা, আমার কাজে গরিব ধনী বলে কিছু নেই।
আমরা তো সবাই মানুষ, আর প্রতিটা মানুষ বেঁচে থাকার জন্য তো সংগ্রাম করে, কাজ করে। কাজই তো মানুষের আসল পরিচয়। তুমি অনেক ভালা, তোমার বাবার মতন হইলা না। ভালো লাগলো বাবা। হ্যাঁ, আশীর্বাদ করবেন। আমার বাবা তো তার হাসপাতালের ঝামেলা নিয়ে কত কি করলো, কত বললাম হাসপাতাল বানিয়েছো, মানুষকে সেবা করো, অল্প চিকিৎসার টাকা নিয়ে কাজ করো, শোনেই না। এই জন্য ওনার সাথে আমি তেমন কথা বলি না। তবে এই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছিলাম, তাকে ধন্যবাদ দিতে চাইছিলাম আমার বাবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তার ভুলগুলো। বাড়ি কোথায় জানেন? রাজ কথাগুলো বলে থামলো। সবাই রাজের কথা শুনে চোখ বড় বড় করে আছে। রাজ এমনিতেই হ্যান্ডসাম, তার উপর কত সুন্দর করে কথা বলল। আর বিশেষ করে ওর বাবার বিপরীতে একজন, রাজনীতির সাথে সম্পর্কও নেই। নিশি রাজকে দেখে তো আরো অবাক। কাশেম চাচা বলে, বাবা, চেয়ারম্যানের বাড়ি যাওয়া লাগবে না, ওই যে দেহ বৈশা আছে এখানে। রাজ সেদিকে তাকায়। রাজকে দেখছিল ওরা সবাই। রাজ তাকাতে ওরা তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিতে থাকে, কিন্তু রাজ দেখে ফেলে মুচকি হাসলো। রাজ বসা থেকে উঠে দাঁড়ায়। নিশির সামনে আসে রাজ। নিশি ফোন চাপার ভান করে, রাজকে দেখেও না দেখার অভিনয় করে। রাজ এসে নিশির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো চেয়ারম্যান, আমি রাজ। আপনাকে সেই দিন ঘটনার জন্য ধন্যবাদ দিতে এসেছি, কিন্তু ভেবেছিলাম একটা ট্রিট দেব যদি আরও আমার বাবাকে শাস্তি দিতে পারেন সেই দিন, কিন্তু কম হয়ে গেছে। আমার চ্যারিটি সংস্থার কোনো দিন দান করে না, অথচ কিছুদিন দান করে সেটার নাম লিখেছে। উফ, আপনি তো বেশ হ্যান্ডসাম আর অনেক ভালো একজন মানুষ। নিজের বাবার বিষয়ে নিজেই কথা বলছেন, আপনি গ্রেট। মনে হয় না আমাদের আপনাদের চেয়ারম্যান পছন্দ হয়েছে, আবার বাবা এমপি বলে হয়তো পছন্দ করলো না। আরে না না, করছে। কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার একটা, তাই শখটা কথা বলতে পারছে না তেমন। নিশি বসা থেকে উঠে দাঁড়ায়। ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রাজকে বলে। রাজের দিকে তাকায় নিশি। রাজের মুখে মুগ্ধতার হাসি। রাজকে বলে, শুনে ভালো লাগলো যে আপনি আপনার বাবার মতো না। তাকে সাবধান করে দিবেন যেন পরবর্তীতে এমন কোনো কাজ না করে। সে এমপি, সে তার ক্ষমতার অপব্যবহার যেন না করে। আফসোস, তাকে বলবো, তবে আপনাকে ধন্যবাদ তো দিতেই হবে। কোনো দরকার নেই। ওকে আঙ্কেল, আমার বিল কত হয়েছে? আজকা তুমি আমাগো অতিথি, হের লাইগা তোমারে আপ্যায়ন করলাম, টাকা লাগবো না, তুমি যাও বাবা। না না, সেটা কি হয়, এটা আমার প্রাপ্য, নিন ধরেন। রাজ 100 টাকা বের করে দেয়। তারপর দোকান থেকে বের হয় সে। পিছন থেকে মারিয়া খুশি ডাকে তাকে। রাজের কাছে আসে। রাজের থেকে নাম্বারটাও নিয়ে আসে ওরা। রাজ মুচকি হেসে চলে যায়। রাজ কি করতে চাচ্ছে সেটা ওরা কেউ বুঝতে পারছে না। রাজের এমন ভালো মানুষই কতটা ভয়ঙ্কর তা ওরা জানে না। জেরিন সারা রাত ঘুমাতে পারেনি। নিলয়ের কথা ভেবেছে। ছোট থেকেই সে মেয়েদের সাথে বেরিয়েছে বেশি। গার্লস স্কুল থেকে শুরু করে গার্লস কলেজেও পড়েছে। ছেলেদের সাথেও কখনো কোচিং করেনি। ছেলে বলতে পরিচিত কজন আছে, আর 2-1 টিচার ছাড়া সেভাবে জেরিন পরিচিত নয় ছেলেদের সাথে। তবে যে কজন টিচার আসতো তা জেরিনের কড়া নজরদারিতে সেসব টিচারগুলো ভয়ে পালাতো। অর্থাৎ যে টিচার জেরিনের সাথে ফ্লার্ট টাইপ করতো সেই টিচারকে নিশি পিটিয়ে বের করে দিয়েছে। এই জন্য কোনো ছেলে টিচার পড়াতে আসতো না, আর মেয়ে টিচার পাওয়া যেত না। কিন্তু নিলয়ে পড়াতে আসার পর জেরিন কেমন যেন হয়ে গেছে। না পড়াগুলো পড়ে রাখে, পড়ার প্রতি আগ্রহী হয়। কিন্তু কেন? নিলয়কে জেরিন পছন্দ করতে শুরু করেছে। নিলয়ের কথা ভেবেই জেরিন মুচকি হাসে। কিন্তু নিশির কথাটাও মনে পড়ে। নিশি যেভাবে তার টিচারকে দেখছিল তাতে করে নিশি ঝামেলা করবে। এজন্য জেরিন নিলয়কে ইনডিরেক্টলি বোঝাবে সে তাকে ভালোবাসে। নিলয় আজকে পড়াতে যাবে। নিশি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। জিসানরা এসে কয়েকবার জিজ্ঞাসা করেছে নিশিকে যে এখানে কি করছে, কিন্তু নিশি কিছুই বলেনি। নিলয় এসে নামলো। নিলয় ভাড়া দিয়ে হেঁটে জেরিনদের বাড়ির দিকে যেতে থাকে। নিশি পিছন থেকে ডাক দেয়, ওই টিচার শোনে। জি। পড়াতে যাচ্ছেন? আমিও যাব। ও নিশি আপু, কি ব্যাপার? আপনি এই ছেলের সাথে কথা বলছেন কেন? ওই তোরা সেদিনের জন্য সরি বল। সরি বলবো কেন? বলতে বলেছি না, সরি বল সবাই। ওকে ভাই, সেদিনের ব্যাপারে আমরা দুঃখিত, আর এমন হবে না। ঠিক আছে, তোরা থাক, আমি বাড়িতে গেলাম। নিলয় হাঁটতে থাকে। পিছন থেকে নিশি হাত টেনে ধরল ওর। সবাই ঘিরে ধরে।
কি ব্যাপার আপু, কাহিনী কি? সত্যি করে বলো তো, ছেলেটার কাছে আমাদের সরি বললে তো আমার আর কাহিনী তো অন্যরকম লাগছে। আরে ওই ছেলেটা আমার বোন জেরিনকে পড়ায়, এই জন্যই। যদি বাসায় আমাকে নিয়ে বিচার যদি দেয়, তাই সব কিছু ঠিক করে নিচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি এখানে এসে ওর জন্য দাঁড়িয়েছিলে? না না, আমি কেন দাঁড়িয়ে থাকবো? আমার এমনি কাজ ছিল। তা সেই কাজ শেষ হয়ে গেছে? তোরা সর, এখন বাড়িতে যেতে হবে। বাড়িতে মানে? ও টিচার বাড়িতে যাচ্ছে বলে তাই বাড়িতে যাবা? উফ, তোরা এত প্রশ্ন কেন করিস? তোরা সর তো। আমি জানি তোমার কাজ কি ছিল, টিচারের জন্য অপেক্ষা করা। তোমার লজ্জা করে না বড় বোন হয়ে ছোট বোনের টিচারের সাথে লাইন মারতে? এ চুপ থাক, থাক তো। নিশি ওদের থেকে এক প্রকার দৌড়ে চলে আসে। পিছন থেকে ওরা হাসতে থাকে। হাসতে হাসতে ওরা সবাই একসাথে বলে, কি হলো আপু, চুপচাপ কেন? ও জানে তুমি ওরে লাইন মারছো? তা নিশি পিছনে তাকিয়ে ঘুষি দেখিয়ে দৌড়ে চলে আসে। নিলয় প্রায় বাড়িতে ঢুকবে, নিশি তখন হাঁপাতে হাঁপাতে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিশির মুখটা ঘেমে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁটের উপর নাকের উপর ঘাম জমেছে, যেটা দেখে নিলয় যেন কথা শূন্যতে ভোগে। কতটা সুন্দর দেখাচ্ছে নিশিকে। নিলয় বেশিক্ষণ তাকিয়ে থাকতে সাহস পায় না, তাড়াতাড়ি চোখ সরিয়ে বলে, কিছু বলবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। আজকে না, 8 দিন পর বলবো, মানে ডিসেম্বরের 25 তারিখে বলবো। আজকে তো 17 তারিখ। আচ্ছা। ও হ্যাঁ, ওই দিন কিন্তু আপনি আমাদের বাসায় আসবেন, ইনভাইট রইল। যদি না আসেন তাহলে আপনার বাসা থেকে তুলে নিয়ে আসবো কিন্তু। আসবো। নিলয় ভেতরে প্রবেশ করে। নিশি বাহিরে দাঁড়িয়ে থাকে। নিলয় সোজা জেরিনের রুমে আসলো। জেরিনের দিকে তাকায় নিলয়। জেরিন বেশ সেজে গুজেই পড়তে বসেছে। নিলয় বলল, পড়া শেষে কি কোথাও যাবা? না তো টিচার। কেন? না এমনি। ওহ, এভাবে পড়তে এসেছি তাই। না মানে ইচ্ছে হলো আর কি। টিচার, এই অঙ্কটা বুঝতে পারছি না। জেরিন খাতা বাড়িয়ে দেওয়ার সময় নিলয়ের হাত স্পর্শ করে। জেরিন যেটা ইচ্ছে করেই করেছে সেটা নিলয় কিছুটা বুঝতে পারে, কিন্তু নিলয় কিছু বলে না। জেরিনকে অঙ্ক বুঝিয়ে দেয়। পড়া শেষ করে নিলয় যখন চলে আসবে তখন জেরিন ডাক দেয়, টিচার। হ্যাঁ। মাঝে মাঝে অঙ্ক বুঝতে অনেক সমস্যা হয়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেলে অনেক ভালো হতো। আচ্ছা। নিলয় এসে জেরিনের খাতায় নাম্বার লিখে চলে যায়। জেরিন সাথে সাথে ফোন এনে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে চেক দেয়। নিলয়ের নাম্বারটা হোয়াটসঅ্যাপে শো করতেই মুচকি হাসতে থাকে জেরিন। একটা ভৌতিক ফটো দেওয়ার ডিপিতে আইডি নাম লেখা মিস্টার নিলয়। জেরিনের হাত কাঁপে, নক করবে কি করবে না ভেবে। তবে সে অনেক খুশি। নিলয় বের হয়ে আসে। গেট দিয়ে বাহিরে আসতেই দেখতে পাই নিশি দাঁড়ানো, সাথে ওর লোকজনও আছে। ওদেরকে দেখে নিলয় দ্রুত হেঁটে চলে আসতে থাকে। তখনই পিছন থেকে একজন ডাক দিয়ে বলে,